আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বিজয় 5.0 ব্যাচে আরো একটা ফ্রি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা জানো বিজয় 5.0 মেডিকেল ব্যাচে প্রথম এক সপ্তাহের ক্লাস হচ্ছে আমরা ফ্রিতে রেখেছি এবং এটার তৃতীয় গ্রুপ সাবজেক্টের তৃতীয় ফ্রি ক্লাস হচ্ছে আজকে। ইতিমধ্যে আমরা ইংলিশেরও একটা ফ্রি ক্লাস নিয়েছি আজকে বিকালে, সেটা ইউটিউবে আপলোড হয়ে গেছে, তোমরা দেখতে পারো। আজকের এখনকার টপিক হচ্ছে বায়োলজির এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার শৈবাল ও ছত্রাকের শৈবাল ও লাইকেন পার্টটা। ঠিক আছে, তো মেডিকেলে যারা পরীক্ষা দাও আতঙ্কের বড় একটা নাম থাকে হচ্ছে বায়োলজি এক্সট্রা সিলেবাস। তোমরা 14টা অধ্যায় শর্ট সিলেবাসে পড়ছো, বাট 10টা অধ্যায়, কম না কিন্তু 10টা অধ্যায় তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে যায়, এক্সট্রা সিলেবাস, রাইট? এবং এগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো রকমের প্রশ্ন আসে। যেই 10টা অধ্যায় এক্সট্রা সিলেবাসে কমপক্ষে 10টা তো আসেই, 10-15টা পর্যন্ত আসে। তো এইগুলো কিভাবে পড়লে তুমি পড়াগুলো অল্প সময়ে গুছিয়ে আনতে পারবা? তোমার তো এখন একাডেমিকের মতো এত বেশি সময় নাই। কিভাবে অল্প সময়ে গুছিয়ে আনতে পারবা, মেডিকেলে কোন ধরনের প্রশ্ন আসে এবং তুমি কিভাবে উত্তর করতে পারবা, এইসব বিষয়ে ক্লাসে কথা বলবো এবং যতটা গুছানো সম্ভব অধ্যায়টা গুছাই দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এইচএসসি 24-25-26 সবার জন্য ক্লাসটা হচ্ছে প্রযোজ্য। আচ্ছা, তো আমি শুরুতে একটু হচ্ছে গাইডলাইনমূলক কথাবার্তা বলি যে কিভাবে পড়লে তুমি বায়োলজিতে এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো অল্প সময়ে গুছিয়ে আনতে পারবা, এবং প্রশ্ন পদ্ধতি নিয়ে আমি জাস্ট 1 মিনিট তোমাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, তো খেয়াল করো, বায়োলজি কত মার্ক? বায়োলজি হচ্ছে 30 মার্ক। আমি এই সাজেশনগুলো নিয়ে আসলে ওই যে অ্যানালাইসিস ভিডিওগুলোতে কথাবার্তা বলি, তাও সবাই ভিডিওগুলো দেখছো কিনা আমি জানি না, তাই 1 মিনিট একটু কথাবার্তা বলে নিই। বায়োলজি হচ্ছে 30 মার্ক। হ্যাঁ, তো 30 মার্কের মধ্যে শর্ট সিলেবাস আর এক্সট্রা সিলেবাস যদি একটু ভাগ করতে চাই, শর্ট সিলেবাসের মধ্যে চ্যাপ্টার হচ্ছে 14টা, মোট চ্যাপ্টার হচ্ছে 24টা, এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার হচ্ছে 10টা। এই 10টা চ্যাপ্টারের মধ্যে এক্সট্রা সিলেবাস চ্যাপ্টারগুলোর মধ্যে কোষ রসায়ন খুবই ডেঞ্জারাস একটা অধ্যায়। ডেঞ্জারাস বলতেছি কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 থেকে শুরু করে এই পর্যন্ত এমন কোনো বছর নাই এখান থেকে প্রশ্ন আসে নাই। তো এটা 1900 আসছে। তো এইটা এক্সট্রা সিলেবাস, এই হিসেবে শর্ট সিলেবাস থেকে যখন প্রশ্ন হয়, এখান থেকে প্রশ্ন না হওয়ার কথা, যেহেতু শর্ট সিলেবাস থেকে বেশিরভাগ প্রশ্ন হয়, বাট এইটা একটা অধ্যায় থেকে 2-3টা করেও প্রশ্ন আসে। তাহলে খুবই ডেঞ্জারাস একটা অধ্যায়। আরেকটা ডেঞ্জারাস অধ্যায়ের নাম যেটা আজকে পড়াবো তোমাদের, শৈবাল ও ছত্রাক। ঠিক আছে, কেন ডেঞ্জারাস আস্তে আস্তে আমি বলবো, সমস্যা নেই। আরেকটা হচ্ছে জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ। এইটা তো কোনো কোচিং এ ভালো মতো পড়ায় না, টাইম নিয়ে পড়ায় না, তোমরাও পড়ো না, পরীক্ষায় ঠিকই প্রশ্ন আসে। গত বছর ডেন্টালেও 2টা প্রশ্ন আসছে, এর আগের বছর মেডিকেলে মনে হয় 4টা প্রশ্ন আসছে এক অধ্যায় থেকে, এই অধ্যায় থেকে। তো বুঝতে পারতেছো কতটা ডেঞ্জারাস। বোটানির ক্ষেত্রে 3টা অধ্যায় খুবই ডেঞ্জারাস, প্রশ্ন আসে, ভালো রকমের প্রশ্ন আসে। জুলজির ক্ষেত্রে সমন্বয় নিয়ন্ত্রণ, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে, মানবদের প্রতিরক্ষা থেকে আসে, ওইগুলো লিখলাম না। তো এই যে এক্সট্রা সিলেবাসে 10টা অধ্যায় আমরা দেখছি বছর টু বছর এখান থেকে প্রশ্ন আসার সংখ্যা কিন্তু অনেক বেশি। কয়টা প্রশ্ন আসে? 30টা থেকে এক্সট্রা সিলেবাসে দেখা গেছে এই 10টা অধ্যায় থেকে 15+ প্রশ্ন আসছে। শুধুমাত্র এক্সট্রা সিলেবাসের অংশ থেকেই তোমার 16-17টা প্রশ্ন আসতেছে। তার এটা স্কিপ করার কোনো সুযোগ নেই। এখন কথা হচ্ছে প্রশ্নের পদ্ধতিটা আসলে কি টাইপের প্রশ্ন হয়। তো আমরা জানি মেডিকেলে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রশ্ন হইতে পারে 2 রকম, একটা হচ্ছে ছোট অপশন, আর একটা হচ্ছে বড় অপশনের প্রশ্ন। এটা হচ্ছে ছোট অপশনের প্রশ্ন, আর একটা হচ্ছে বড় অপশনের প্রশ্ন। ছোট অপশন মানে হচ্ছে এক কথায় প্রশ্ন, যেমন শৈবালের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, সাপোজ ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, ছত্রাকের সঞ্চিত খাদ্য কি, শৈবালের সঞ্চিত খাদ্য কি, এক কথায় কি দিয়ে যে প্রশ্নগুলা। ঠিক আছে, নিচের কোনটি পামেলা দশা দেখায়, সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য কোনটি। ঠিক আছে, এরকম এক কথায় নিচের কোনটি পাতার মতো দেখতে শৈবাল। ঠিক আছে, লিথোফাইট, পাথরের উপর জন্মানো শৈবালকে কি বলে? লিথোফাইট বলে। তো এই যে ছোট অপশন বা এক কথায় প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, এগুলা রিডিং পড়ে খুব সহজে উত্তর করা যায়। যারা আমরা বই রিডিং পড়ি বা হচ্ছে দাগানো লাইনগুলো এক প্রকার মুখস্থ করে ফেলি, তারা কিন্তু আসলে খুব ইজিলি এই টাইপের প্রশ্ন আনসার করতে পারে। এবং এই প্রশ্নগুলোর সোর্স কি? ছোট অপশনের যে প্রশ্নগুলো, এগুলোর সোর্স হচ্ছে বইয়ের দাগানো লাইন,
বইয়ের চিপাচাপা থেকে কিন্তু আবার এই প্রশ্নগুলো হয় না, সিম্পলি চোখের সামনে যেগুলো ভাইসা থাকে ওই প্রশ্নগুলো কিন্তু ছোট অপশনের প্রশ্ন। চলমান শৈবালকে কি বলে, শৈবাল রেণুকে কি বলে, জুসপোর, ওই টাইপের প্রশ্ন 2019-এ আসছিল। তো দাগানো লাইন বোর্ড প্রশ্ন, বোর্ড প্রশ্ন থেকে মূলত ছোট অপশনের প্রশ্ন বেশি কপি করে, বোর্ড প্রশ্নগুলো তো আর বড় অপশন না, পিচ্ছি পিচ্ছি অপশনে করে তোমরা জানো। এবং অনুশীলনীর এমসিকিউ, অনুশীলনী এমসিকিউ বেশিরভাগই ছোট ছোট অপশনের, ঠিক আছে। অনুশীলনী এমসিকিউ হচ্ছে প্রশ্নের আসল সোর্স। তুমি একটা অধ্যায় পড়ার পরে, বিশেষ করে এই এক্সট্রা সিলেবাসের অধ্যায়গুলো পড়ার পরে তুমি দাগানো লাইনগুলো ভালো মতো পড়ে ফেলবা, তুমি বোর্ড প্রশ্ন সলভ করে ফেলবা এবং তুমি অনুশীলনী এমসিকিউ সলভ করে ফেলবা, যে ছোট অপশনের প্রশ্ন তোমার ক্লিয়ার হয়ে গেল, তুমি এখান থেকে প্রশ্ন আটকাবা না। প্রশ্ন নিয়ে ঝামেলা হয় যখন বড় অপশনের প্রশ্ন হয়। বড় অপশনের প্রশ্ন কেমন, নিচের কোনটি শৈবালের ক্ষেত্রে সত্য নয়, নিচের কোনটি ছত্রাকের জন্য মিথ্যা, নিচের কোনটি মাশরুমের ক্ষেত্রে প্রযোজ্য, এই টাইপের প্রশ্নগুলোতে চারটা বড় বড় অপশনের প্রশ্ন তুলে দেয়। মানে মনে করো প্রশ্ন করলো শৈবালের ক্ষেত্রে কোনটি সত্য নয়, শৈবালের জনন থেকে একটা লাইন তুলে দিল, শৈবালের যে বৈচিত্র্য মানে ওই যে ছকটা বড় যে ছক, সবুজ শৈবাল, হলুদ শৈবাল, ওইখান থেকে একটা লাইন তুলে দিল, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব থেকে একটা লাইন তুলে দিল। মানে বইয়ের 4 জায়গা থেকে 4টা লাইন তুলে দেয় এই বড় অপশনের প্রশ্নের ক্ষেত্রে। আমরা লাস্ট 2022-এর মেডিকেল ডেন্টাল, 2023-এর মেডিকেল ডেন্টাল এবং 2024-এর ডেন্টালে, 2024-এর মেডিকেল প্রশ্ন কিন্তু ছোট অপশনে হয়েছে, বাট ডেন্টাল প্রশ্ন যদি দেখো অনেকগুলা বড় অপশনের প্রশ্ন ছিল, প্রায় হচ্ছে 12-13টার মতো বড় অপশনের প্রশ্ন ছিল। আবারও বলতেছি, অ্যালার্ট থাকো সবাই, 2022-এর মেডিকেল প্লাস ডেন্টাল বোথ, 23-এর মেডিকেল প্লাস ডেন্টাল বোথ, 24-এর অনলি ডেন্টালে আমরা বড় অপশনের প্রশ্ন দেখতে পাইছি। 24-এর আর আমরা জানি যে টানা 2 বছরের মতো কমিটি সেম থাকে, 20-21 কমিটি সেম ছিল, 22-23 কমিটি সেম ছিল, 22 আর 23-এ হচ্ছে তোমার বেশিরভাগ প্রশ্ন করছে এক্সট্রা রাইটার থেকে, তার মানে কমিটি সেম। 24 আর 25 কমিটি সেম থাকার সম্ভাবনা আছে, টানা 2 বছর যদি সেম থাকে। 24-এর ডেন্টালে যারা প্রশ্ন করছে তারাই এইসব 25-এর এমবিবিএস এ প্রশ্ন করবে কমিটি সেম থাকলে। আমার কথা কি বুঝতেছো? 22-এ যারা প্রশ্ন করছে তারাই যদি 23-এ প্রশ্ন করে, 24-এ যারা প্রশ্ন করছে তারাই 25-এ প্রশ্ন করার কথা। তাহলে 24-এর ডেন্টালে যারা বড় অপশনের প্রশ্ন দিছে, 25-এর এমবিবিএস বা মেডিকেলে তারাই তো বড় অপশনের প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে, আছে কিনা? এবং আমরা দেখছি প্রশ্নগুলো কিন্তু আলিম স্যারের বই থেকে দিছে, তোমরা মেডিকেল অ্যানালাইসিস দেখছো যে আলিম স্যারের অনুশীলনী থেকে প্রশ্ন তুলে দিছে। তো তোমাদের করণীয় কি? বড় অপশনের প্রশ্নের জন্য বিশেষ করে বায়োলজি, তুমি কেমিস্ট্রি ফিজিক্স দাগানো লাইন পড়বা, কোনো সমস্যা নাই। বায়োলজি বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য একবার তুমি বইটা রিডিং দিবা, ঠিক আছে? দাগানো লাইন মুখস্থ করবা, ঠিক আছে, দাগানো লাইন মুখস্থ করবা, মানে বারবার পড়বা, কিন্তু একবার, অন্তত একবার পুরো অধ্যায়টা একবার চোখ বুলাবা। বায়োলজির ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে স্পেসিফিকলি বললে এক্সট্রা সিলেবাসের অধ্যায়গুলোর ক্ষেত্রে, এক্সট্রা সিলেবাসের অধ্যায়গুলোর ক্ষেত্রে, যাতে তুমি এগুলোতে না আটকাও। আমি আবারও বলতেছি, 24-এর ডেন্টালে যেহেতু বড় অপশনের প্রশ্ন আসছে, 25-এর এমবিবিএস এও আসতে পারে 10-12টা। ওই বড় অপশনের প্রশ্ন তুমি কিভাবে ডিল করবা? বইয়ের লাইন রিডিং না পড়লে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? শুধু দাগানোর লাইন দিয়ে কমন পড়ে না অনেক সময়, ঠিক আছে? তো এই জন্য বড় অপশনের প্রশ্নের জন্য একটা কাজ, ভাই প্রশ্নগুলো প্র্যাকটিস করবো কোন জায়গা থেকে, মানে বড় অপশনে প্র্যাকটিস করা কোনো ভালো সোর্স আছে কিনা? হ্যাঁ, সোর্স আছে। তুমি সুন্দর করে বায়োলজি বিতে যাবা, হ্যাঁ, বায়োলজি বি এটা লিখে টেলিগ্রামে সার্চ দিবা। বায়োলজি বি লিখলে তোমার হচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেল আসবে, ওইখানে তুমি পিন্ট মেসেজে ক্লিক করবা। হ্যাঁ, পিন মেসেজে ক্লিক করলে দেখবা ইন্ডেক্স হিসেবে সাজানো অনুশীলনী এমসিকিউ, অধ্যায় ভিত্তিক এমসিকিউ, বোর্ড প্রশ্ন, ওইখানে একটা অপশন আছে বড় অপশনের প্রশ্ন, ঠিক আছে? ওইখান থেকে তুমি প্র্যাকটিস করতে পারবা, প্রায় হচ্ছে 1000-এর মতো এমসিকিউ দেওয়া আছে, প্র্যাকটিস করলে তোমার অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমি ক্লাসের শুরুতে গাইডলাইনমূলক যে কথাটা বললাম, ছোট অপশনের প্রশ্ন তুমি সহজে আনসার করতে পারবা, দাগানো লাইন বোর্ড প্রশ্ন অনুশীলনী পড়লে। বড় অপশনের প্রশ্ন আনসার করা টাফ হবে, এই জন্য অন্তত এক্সট্রা সিলেবাস অন্তত লাইনগুলো একবার রিডিং পড়বা, এরপর তুমি দাগানো লাইন মুখস্থ করবা, কোনো সমস্যা নেই। এক্সট্রা সিলেবাস নিয়ে যদি যারা হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, মানে ঢাকা মেডিকেলে টপ করার মতো প্রিপারেশন তোমার রাখতে চাও, তারা এক্সট্রা সিলেবাসের ক্ষেত্রে আলিম স্যারের দাগানো লাইনগুলো পড়বা। এছাড়া যারা সিম্পল স্টুডেন্ট, আমি যেগুলো দেখাই দিব এগুলো পড়লেই হবে। ওকে, তো আমরা আজকে ক্লাস শুরু করতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, ওকে, অনেকে চলে আসছো, 100+ স্টুডেন্ট ক্লাসে চলে আসছো। তো চলো আমরা আজকে ক্লাসটা শুরু করতে পারি। আজকে ক্লাস আমরা হচ্ছে কয়েক পার্টে নিব, যে একটা হচ্ছে শৈবাল ছত্রাক হাসান স্যার দেখাবো, সাথে শৈবাল ছত্রাক আলিম স্যারে এক্সট্রা ইনফো কি কি বিগত বছর আসছে মেডিকেলে এবং সামনেও আসতে পারে, এগুলো দেখাবো।
এবং আমাদের একটা ছোট্ট কন্টেন্ট, ঠিক আছে, আমাদের সাপাশের নিজস্ব কন্টেন্ট, এটা হচ্ছে শৈবাল বৈচিত্র্য, আলিম স্যারের বই থেকে এটা একটু পড়াই দিব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরুতে হাসান স্যার থেকে শুরু করতেছি। শৈবাল ছত্রাক হচ্ছে পঞ্চম অধ্যায়। শৈবাল ছত্রাক কয় নাম্বার অধ্যায়? পঞ্চম অধ্যায়। তাহলে বইয়ের সিরিয়ালটা একটু খেয়াল করো, এটা বুঝতে হবে, না বুঝলে অনেক কিছু আনসার করতে পারবে না। খেয়াল করো, বইয়ের সিরিয়ালটা খেয়াল করো। আমাদের পঞ্চম অধ্যায়ের নাম কি? শৈবাল ও ছত্রাক, ঠিক আছে। তাহলে শৈবাল ছত্রাক, ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা, মস, ফার্ন। সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে নগ্নবীজি আবৃতবীজি, নগ্নবীজি। ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে, ক্লাসের পড়া কিন্তু শুরু। আবৃতবীজি, এই যে সিরিয়াল, এই সিরিয়ালটা কিন্তু বইয়ে এমনি এমনি তৈরি করে নাই, এটা অনুন্নত থেকে উন্নতর সিরিয়াল। আমি আবারও বলতেছি কথাটা, এটা কিসের সিরিয়াল? এটা হচ্ছে অনুন্নত থেকে উন্নতর সিরিয়াল। এখানে দেখতে পাচ্ছ প্রথম তিনটা, শৈবাল, ছত্রাক আর মস, এগুলো একরকম বৈশিষ্ট্য দেখায়। ফার্ন, নগ্নবীজি, আবৃতবীজি, এগুলা একরকম বৈশিষ্ট্য দেখায়। এগুলা অনুন্নত বৈশিষ্ট্য দেখায়, এরা উন্নত বৈশিষ্ট্য দেখায়। অনুন্নত বলতে কিরকম অনুন্নত? এদের মূল দেহ, এদের মূল দেহ হ্যাপ্লয়েড, এদের মূল দেহ হ্যাপ্লয়েড, যাকে উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় গ্যামিটোফাইটিক। ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ, আর গ্যামিটো মানে হচ্ছে হ্যাপ্লয়েড। উদ্ভিদের ক্ষেত্রে কি বলা হয়? গ্যামিটোফাইটিক, ঠিক আছে। এদের ভাস্কুলার বান্ডল নেই, তার মানে এরা হচ্ছে অভাস্কুলার। ভাস্কুলার বান্ডল নেই, তার মানে এরা হচ্ছে অভাস্কুলার, পরিবহন তন্ত্র নেই। এই যে দেখতেছো শৈবাল, ছত্রাক এবং মস, এদের মূল কাণ্ড বিভক্ত করা যায় না, মূল কাণ্ডে বিভক্ত করা যায় না। এই জিনিসটাকে বলা হয় থ্যালয়েড, এই জিনিসটাকে বলা হয় থ্যালয়েড। যেই সকল উদ্ভিদকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না তাদেরকে বলা হয় থ্যালয়েড, ঠিক আছে। ওকে ওকে, এইখানে দেখো ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজি। ফার্ন, নগ্নবীজি এবং আবৃতবীজি ঠিক উল্টা বৈশিষ্ট্য। এদের মূল দেহ হচ্ছে ডিপ্লয়েড, মূল দেহ হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে কি? 2n। এটাকে বায়োলজির ভাষায় বলা হয় স্পোরোফাইটিক, ঠিক আছে, স্পোরোফাইটিক। এবং এদের যেহেতু ভাস্কুলার বান্ডল নাই, এটা তো উন্নত, এদের কি আছে? ভাস্কুলার বান্ডল আছে, ভাস্কুলার বান্ডল আছে, ঠিক আছে। এদের মূল কাণ্ডে বিভক্ত করা যায় না, এদের মূল দেহকে মূল কাণ্ডে বিভক্ত করা যায়, বিভক্ত করা যায়। কথা বুঝতে পারছো কিনা? তো এই একটা জিনিস পড়লে অনেকগুলা পড়া হয়ে যায়, বৈশিষ্ট্যগুলা পড়া হয়ে যায়। শৈবাল, ছত্রাক, মস সবার বৈশিষ্ট্য পড়া হয়ে যায়। প্রত্যেকটা ক্ষেত্রে কমন এই বৈশিষ্ট্যগুলা বইয়ে আছে, ঠিক আছে। আমি এখন দেখাই। ওকে, খেয়াল করো, শৈবাল সবুজ, শতে শৈবাল শতে সবুজ। আমরা পুকুর পাড়ে গেছি, তাই না? পুকুর পাড়ে, পুকুর পাড় অনেক পিছলা থাকে, মা বাবারা বলে যে এই সাবধানে নাইমো, কিন্তু পিছলা খেয়ে পড়ে গেলে কিন্তু কোমর ভেঙে যাবে। তো পুকুর আসলে পিছলা কেন? সবুজ সবুজ ওইগুলা কি? ওইগুলো হচ্ছে সবুজ শৈবাল বা শ্যাওলা, ঠিক আছে। এগুলা পুকুর পাড়ে কি করে? পুকুর পাড়েই কেন? কারণ শৈবাল মূলত জলজ, ঠিক আছে, জলজ পরিবেশে মূলত বেশিরভাগ বসবাস করে এবং এরা হচ্ছে শালক সংশ্লেষণ করতে পারে। যেহেতু সবুজ শৈবাল, সবুজ মানে কি? তার মধ্যে হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল থাকবে, তাহলে সে কি করতে পারে? সে হচ্ছে শালক সংশ্লেষণ করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এবং দেখবা এটা পানির আশেপাশে সব সময় থাকে, ঠিক আছে। আমরা প্রথম দিকে একদম এইখানে দেখবা শৈবালের কিছু মানে প্রকারভেদ দেখতে পাবো, যে সম্পূর্ণ ভাসমান শৈবালকে ফাইটোপ্লাঙ্কটন বলে। তো ভাসমান মানে কি? সে কোথায় ভাসমান? সে তো আর আকাশে ভাসমান না, সে তো পানিতে ভাসমান। পানিতে ভাসমান যে শৈবাল তার নাম হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। পানিতে ভাসমান যে ক্ষুদ্র জীব তার নাম হচ্ছে জুপ্লাঙ্কটন, ঠিক আছে। কথা বুঝছো কিনা? এই জুপ্লাঙ্কটন গুলা কিন্তু ফাইটোপ্লাঙ্কটনকে খায়। ফাইট মানে উদ্ভিদ, প্লাঙ্কটন মানে ক্ষুদ্র, প্লাঙ্কটন মানে ক্ষুদ্র, আর ফাইটো মানে হচ্ছে উদ্ভিদ। ক্ষুদ্র উদ্ভিদ যেগুলা যেগুলা পুকুরের পরিবেশে উৎপাদক হিসেবে কাজ করে। কারণ আমরা মাত্রই বললাম যে শৈবাল কি করতে পারে? শালক সংশ্লেষণ করতে পারে। তাহলে পুকুরের যে পরিবেশটা, এখানে খাদ্য তৈরি করতে হবে না, ওইটা কে করে? এই সম্পূর্ণ ভাসমান সবুজ শৈবালগুলা করে, যার নাম হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, যার নাম হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, ঠিক আছে। ওকে, নেক্সট,
জলাশয়ের পানির নিচে মাটিতে আবদ্ধ হয়ে যে জৈব শৈবাল থাকে তার নাম হচ্ছে বেন্থিক শৈবাল। ঠিক আছে, বেন্থিক মানে হচ্ছে একদম নিচে, বেন্থিক মানে হচ্ছে একদম নিচে। তাহলে তুমি কেমনে পড়বা, তুমি জাস্ট কোন অংশটা পড়বা যে মাটিতে আবদ্ধ, কোথায় মাটিতে আবদ্ধ, পানির নিচে মাটিতে আবদ্ধ, পানির নিচে মাটিতে আবদ্ধ, বেন্থিক। ঠিক আছে, এরপরে দেখো লিথো, লিথো মানেই হচ্ছে পাথর, লিথো যে শব্দটা দেখতেছো, লিথো মানেই হচ্ছে পাথর, তাহলে পাথরের গায়ে যেই শৈবাল জন্মায় তার নাম হচ্ছে লিথোফাইট। তুমি অন্য যে কোনো জায়গায় লিথো পাবা, লিথো মানে হচ্ছে পাথর। ঠিক আছে, উচ্চ শ্রেণীর টিস্যুর অভ্যন্তরে, টিস্যুর অভ্যন্তরে, ভিতরে মানে কি, ভিতরে মানে কি এন্ডো, ভিতরে মানে কি এন্ডো, তাহলে এটাকে বলা হয় এন্ডোফাইট। কোনো কিছুর উপরে মানে কি এপি, কোনো কিছুর উপরে মানে কি এপি, এপিডার্মিস পড়ছো না, উপরের ত্বক বা বাইরের ত্বক। তাহলে কোনো কিছুর যখন গায়ে জন্মায়, অন্য শৈবালের গায়ে মানে উপরে যখন জন্মায় তার নাম হচ্ছে এপিফাইট। তাহলে কয়টা পড়লা, বেন্থিক শৈবাল, লিথোফাইট, এন্ডোফাইট, এপিফাইট, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা দেখো। শৈবাল নিয়ে যেখানে গবেষণা করা হয় তার নাম হবে ফাইকোলজি, আর ছত্রাক নিয়ে যেখানে গবেষণা করা হয় তার নাম হবে মাইকোলজি। ঠিক আছে, এটা মুখস্থ রাখতে হবে, গেল এটা। এবং শৈবালের ইংলিশ দেখবা এখানে লেখা আছে এলজি বা এলগি, আর ছত্রাকে হচ্ছে ফানজাই। তাহলে এই যে এলগি, এলগি থেকে আসছে অ্যালগোলজি, শৈবাল বিদ্যা, বিদ্যা মানে লজি তাই না, বায়োলজি, বায়োলজি, জুলজি, লজি মানে হচ্ছে বিদ্যা, তাহলে শৈবাল বিদ্যাকে বলা হয় অ্যালগোলজি। গেল, পড়াটা গেল। এর যে বৈশিষ্ট্যগুলা বেশিরভাগ পড়া হয়ে গেছে, দেখো এর বৈশিষ্ট্যগুলা পড়া হয়ে গেছে। এরা শালক সংশ্লেষণ করতে পারে, ভাস্কুলার টিস্যু নাই, অভাস্কুলার বলছি কিনা অলরেডি, অনুন্নত, সমাঙ্গদেহী মানে এদের কোনো মূলকাণ্ড পাতায় বিভক্ত করতে পারবা না, সমগ্র দেহ একরকম, সমাঙ্গ, সমান অঙ্গ। ঠিক আছে, অধিকাংশই জলজ বলছি, সব পানির আশেপাশে থাকে, এর নামই হচ্ছে শৈবাল। এবং দেখো কিছু বেসিক তথ্য আছে, জননাঙ্গ এককোষী, ভ্রূণগঠিত হয় না, এটা মধ্যে আসতেছি, সামনে আসতেছি, বৈশিষ্ট্যের মধ্যে ওটা পড়াবো। আচ্ছা, খেয়াল করে দেখো এই পেজে পুরাটাই হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য, এই যে পার্টটুকু পুরাটা হচ্ছে বৈশিষ্ট্য, এবং বৈশিষ্ট্যের বেশিরভাগ তথ্য দন্তার স দিয়ে পড়া যায়। শৈবাল যেমন স দিয়া, তাহলে এই বৈশিষ্ট্যগুলা হচ্ছে দন্তার স দিয়ে বেশিরভাগ সময় পড়া যায়। যেমন শালক সংশ্লেষণ করে, নিজের খাদ্য নিজে তৈরি করে, তার মানে স্বভুজি, স্বভুজি। আর এরা পুষ্প আসবে কোত্থেকে, অনুন্নত উদ্ভিদ না, এখনো তো পুষ্প ফুল ফুটা কোনো প্রশ্নই আসে না, নগ্নবীজে আবৃত বীজে, আবৃত বীজে যায় হচ্ছে তোমার তুমি পুষ্পক পাবা তাই না, তাহলে এই অপুষ্পক অবশ্যই, তাই না, অবশ্যই অপুষ্পক। তারপরে আলো ছাড়া জন্মাতে পারে না, কারণ সে শালক সংশ্লেষণ করবে, সূর্যের আলো লাগবে। আচ্ছা, দন্তার স দিয়া সুকেন্দ্রিক, দন্তার স দিয়া হচ্ছে সুকেন্দ্রিক। এবং দেখো এই পড়াটা ক্লিয়ার কিনা, সমাঙ্গ দেখি, সতে সমাঙ্গ দেখি, বাট তোমাকে এটা ট্রিক লাগবে না, এমনিই পারবা। যেহেতু এগুলো অনুন্নত, তার মানে শৈবালে কখনো সত্যিকার মূল কাণ্ড পাতা সৃষ্টি হয় না, মানে থ্যালোয়েট। দেখো এটা পড়াই দিছি কিনা ক্লাসের শুরুতে, রাইট। এককোষী বা বহুকোষী হইতে পারে, এককোষী শৈবাল যেমন আছে, বহুকোষী শৈবাল আছে, সামনে তুমি পাবা, প্যারা খাওয়ার কিছু নেই। আচ্ছা, ভাস্কুলার টিস্যু নাই, অভাস্কুলার, অলরেডি বলে দিছি কিনা বলো। আচ্ছা, এই পার্টটা দেখো, এই লাইনটা দেখো, এই লাইনটা অনেকেই বুঝে না, এই লাইনটা অনেকে বুঝে না। দেখো এদের জননাঙ্গ সাধারণত এককোষী বা বহুকোষী দুই রকমই হইতে পারে, শৈবালের উপর বেস করে। তবে যাই হোক না কেন, এর কোনো বন্ধা কোষের আবরণ থাকে না, এর কোনো বন্ধা কোষের আবরণ থাকে না। বিষয়টা বুঝাই, উন্নত উদ্ভিদের কথা চিন্তা করো, উন্নত উদ্ভিদ মানে কি, তোমার হচ্ছে আবৃত বীজ উদ্ভিদের কথা চিন্তা করো। এইটা যদি হয় ভ্রূণথলির যে 8টা কোষ, সেই ভ্রূণথলি, এই ভ্রূণথলির এইখানে হচ্ছে 3টা প্রতিপাদ কোষ, এখানে হচ্ছে 2টা কি সেকেন্ডারি কোষ, এখানে হচ্ছে মাঝখানে ডিম্বাণু, দুই পাশে সহকারী কোষ, রাইট। তো এটা যদি ডিম্বাণু হয়, মাঝখানেটা যদি ডিম্বাণু হয়, দুই পাশে একটা সহকারী কোষ, আমরা জানি নিষেকের পর হচ্ছে সহকারী কোষগুলো নষ্ট হয়ে যায়, মানে সহকারী কোষ কিন্তু বাচ্চা জন্ম দিতে পারবে না, মানে এখান থেকে কিন্তু কোনো ভ্রূণ গঠিত হবে না। তার মানে এগুলো কি বন্ধা কোষ না, বন্ধা কোষ না। এই দেখো ডিম্বাণুর দুই পাশে যে কোষ, এটা কি বন্ধা কোষ কিনা, বন্ধা কোষের আবরণ আছে কিনা। বন্ধা কোষের আবরণগুলো আসলে কার বৈশিষ্ট্য, উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য, কথা কি বুঝতে পারছো কিনা। তাহলে অনুন্নত উদ্ভিদে কোনো বন্ধা কোষের আবরণ এরকম স্পেশাল কিছু থাকে না, এই কথাটা এখানে লিখছে, দেখো বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা। ওকে, ইজি, কিন্তু ইজি কথা। এদের স্পোরাঞ্জিয়া বা রেণুথলি সবসময় এককোষী, এদের কোষ মানে মূল দেহটা এককোষী বহুকোষী হইতে পারে, এককোষী শৈবাল যেমন আছে, বহুকোষী শৈবাল আছে, বাট এদের রেণুথলি যেখান থেকে স্পোর তৈরি হবে, স্পোর তৈরি হয় যেখানে, তার নাম স্পোরাঞ্জিয়া,
কথা বুঝতে পারছো কিনা? স্পোর যেখান থেকে আসে তার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া, এটা অলওয়েজ এককোষী, ঠিক আছে, এটা অলওয়েজ এককোষী। তার মানে তুমি বলতে পারো এদের যে মেইন জননাঙ্গ, এটা মানে জনন অঙ্গ যেটা, এটাই মূলত এককোষী, কারণ এটা দিয়ে যেহেতু স্পোর দিয়েই যেহেতু মেইনলি তার জননটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে স্পোর দিয়েই হয়। এই জন্য পরের লাইন মানে 4-এর পরে তুমি যখন 5-এ আসবা, এই লাইনটা কিন্তু এর সাথে রিলেটেড। এদের জাইগোট স্ত্রী জননাঙ্গে থাকা অবস্থায় কখনো বহুকোষী ভ্রূণে পরিণত হয় না। কেন হয় না? কেন হয় না? দেখো এদের মেইন জিনিস যেটা স্পোরাঞ্জিয়া রেণুথলি, এদের এককোষী, স্পোরাঞ্জিয়া রেণুথলি এককোষী, তাহলে এদের জাইগোট স্ত্রী জননাঙ্গে কিভাবে বহুকোষী হবে? আমার কথা কি বুঝছো? এককোষীর ভিতরে বহুকোষী কিভাবে আসবে? এই হচ্ছে কাহিনী। শতে শৈবাল, শতে হচ্ছে সেলুলোজ, সেলুলোজ না পড়ে পড়বা সেলুলোজ। তাহলে শৈবালের যেই কোষ প্রাচীর কি দিয়া তৈরি? সেলুলোজ দিয়া তৈরি, এই যে দুন্তাস, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, শৈবালের যৌনজনন, যৌনজনন যেটা 3 রকমের হইতে পারে, সামনে বিস্তারিত ব্যাখ্যা আছে এটার, আইসোগ্যামাস, অ্যানোসোগ্যামাস, ওগ্যামাস, সামনে আমরা এটা ব্যাখ্যা করবো, সমস্যা নেই। 2-একটা ব্যতিক্রম ছাড়া অধিকত্র শৈবালের সঞ্চিত খাদ্য শর্করা, শতে শৈবাল শতে শর্করা, শতে শৈবাল শতে শর্করা। আর সায়ানো ব্যাকটেরিয়াগুলো মূলত প্রাণীর সাথে বৈশিষ্ট্য বেশি, ঠিক আছে। উদ্ভিদের সাথে বৈশিষ্ট্য হচ্ছে এই শৈবালে, যেহেতু শৈবাল শালক সংশ্লেষণ করতে পারে, আলো ছাড়া বাঁচতে পারে না, তো বেশিরভাগ বৈশিষ্ট্য কিন্তু উদ্ভিদের সাথে মিলে। বাট এই যে সায়ানো ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল যেটা, ওইটার বেশিরভাগ বৈশিষ্ট্য প্রাণীর সাথে মিলে। প্রাণীর সঞ্চিত খাদ্য কি? গ্লাইকোজেন। গ্লাইকোজেনকে প্রাণীজ স্টার্চ বলা হয়, তোমরা অবশ্যই কোষ রসায়ন বা যে কোনো জায়গায় শুনছো যে প্রাণীর সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। সেম সায়ানোব্যাকটেরিয়াতে সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। কথা বুঝতে পারছো? আচ্ছা, জলীয় বাহ্য পরিবেশে জন্মায়, এটা ক্লাসের শুরুতে বলে নিচ্ছি, পানির আশেপাশে থাকে। সুস্পষ্ট জনুক্রম অনুপস্থিত, এটা নিয়ে আলিম স্যারে আমরা ডিটেলস আলোচনা করব। জনুক্রম নিয়ে আলিম স্যারে আমরা আলোচনা করবো। আচ্ছা, লেট হয়ে গেল স্যার, কেন লেট হয়েছে? লেট হয়েছে কেন? 10-15 মিনিট লেট করে ফেলছো তো, এখন থেকে মনোযোগ দাও, ঠিক আছে। শৈবালের দৈহিক গঠন, এটা অনেকেই তোমরা গুরুত্ব দাও না, বাট যে কোনো সময় প্রশ্ন এসে পড়তে পারে। কিরকম প্রশ্ন আসতে পারে? নিচের কোন শৈবালটি এককোষী? অনুশীলনীতে প্রশ্ন আছে, চলে আসতে পারে, হুবহু কপি করতে পারে, একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন করতে পারে নিচের কোন শৈবালটি নিশ্চল, প্রশ্ন করতে পারে। বুঝতে পারছো কিনা? আরো আমি কিছু টাইপ দেখাই যেগুলো প্রশ্ন আসার মতো। নিচের কোনটি জালের মতো দেখতে শৈবাল? নিচের কোনটি যে নিচের কোন শৈবালের মূল কাণ্ড পাতার ন্যায় অংশ আছে? ঠিক আছে, নিচের কোন শৈবালটি দেখতে পাতার মতো? এই 3টা তেমন গুরুত্বপূর্ণ না। ফিলামেন্টাস, অশাক, ফিলামেন্টাস, এগুলো গুরুত্বপূর্ণ না, মানে এক কথায় যেগুলা। সাইফনের মতো নলাকার শৈবাল কোনটি? অথবা ডিরেক্ট প্রশ্ন করলো নলাকার শৈবাল, টান দিয়ে দিল, প্রশ্ন হইতে পারে কিনা বলো। তাহলে এই জিনিসগুলো তোমাকে গুরুত্ব দিতে হবে না? এগুলো অনেকে গুরুত্ব দাও না, আবার অনেকে ঠাডা মুখস্থ করো পরে ভুলা যাও। আমি টেকনিক শিখাই দিচ্ছি, সমস্যা নেই, ঠিক আছে, আমি টেকনিক শিখাই দিচ্ছি। আণুবীক্ষণিক, একদম ছোট। প্রো মানে কি? আদি, আমরা জানি না। প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রো মানে আদি, ইউ মানে প্রকৃত। প্রোক্লোরোকক্কাস, প্রো মানে আদি, আদি মানে কি? পিচ্ছি, এমনি মনে রাখবা। ম্যাক্রো মানে বড়, মাইক্রো মানে ছোট, আর ম্যাক্রো মানে বড়। দীর্ঘদেহী ছত্রাক কোনটি? প্রশ্ন আসতে পারে। নিচের কোন ছত্রাকটি দীর্ঘদেহী? দীর্ঘদেহী ছত্রাক হচ্ছে ম্যাক্রো, বড় নাম যার, 60 মিটার পর্যন্ত। আচ্ছা, সচল এককোষী, সচল এককোষী, খেয়াল করো, এই যে CHLA, এটাকে আমি এভাবে বলতে পারি না, চলে। সচল মানে কি? দেখো CHLA, চলে, CH দিয়া চ, L দিয়া লে, চলে। ক্ল্যামাইডোমোনাসকে আমি কি বললাম? চলে। যে চলে সে তো সচল, দেখো বুঝছো কিনা? যে চলে সে সচল। আচ্ছা, সচল কলোনিয়াল, কলোনিয়াল মানে কি? একসাথে গুচ্ছ আকারে থাকে। দেখবা মেয়েরা যখন কোথায় শপিং এ যায় বা যখন বাইরে প্রাইভেট পড়তে গেলেও একা যায় না, 2-3 জন মিল্লা দেখবা গল্প করতে করতে যায়। তাহলে মেয়েরা সবসময় কলোনি করে থাকে, তার একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকে না, ঝগড়া করে, বাট গুচ্ছ আকারে যায়, যেখানে যায় 2-3 জন যায়। তাহলে মেয়েদের নাম খুঁজো তুমি, রিনা একটা মেয়ে, রিনা একটা মেয়ে, ঠিক আছে, এইটা। আর ভল বক্সটার সাথে একটু এক্সট্রা করে মনে রাখবা, ঠিক আছে। তো কলোনিয়াল কি? মেয়েরা কলোনি হিসেবে চলে। তাহলে প্যান্ডোরিনা, ইউডোরিনা, তাহলে সে হচ্ছে কলোনিয়াল। আর অবশ্যই চলাফেরা করে, সচল। মেয়েরা তো বসে থাকে না এক জায়গায়, এটা সম্ভব না, মেয়েরা এক জায়গায় বসে থাকবে, এটা সম্ভব না। আচ্ছা, নিশ্চল এককোষী, দেখো যে নিশ্চল তাকে তুমি কি বলবা? যে তুমি চলো, বসে আছো কেন? তুমি চলো। এই দেখো চলো, CHLO, চলো, চলো, CHLO, চলো।
এটা হচ্ছে চলে, সে সচল, সে চলে। আর একে তুমি বলতেছো তুমি চলো, তুমি বসে আছো কেন, তুমি চলো, নিশ্চল। চলো মানে ক্লোরোকক্কাম ক্লোরেল্লা, সে নিশ্চল মানে তার কোনো ফ্লাজেলা নাই। আর এরা সচল মানে কি, এদের ফ্লাজেলা আছে। দেখো বুঝছো কিনা, ঠিক আছে, দেখো বুঝছো কিনা। ওকে, তা 4 নাম্বারটা গেল আমাদের, 4 নাম্বারটা গেল। আমরা 5 নাম্বারে চলে আসি, আমরা হচ্ছে 5 নাম্বারে চলে আসি। আচ্ছা, একজন কমেন্ট করছো মেয়েরা ঝগড়াটে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো বলা যাবে না, এগুলো বললে আগুন লাগাই দিবে কমেন্ট বক্সে, এগুলো বলা যাবে না। ওরা যে ঝগড়া করে আমরা বলবো না, ঠিক আছে, তারা যে ঝগড়া করে আমরা বলবো না। আচ্ছা ঠিক আছে, পাতার মতো শৈবাল কোনটা, প্রশ্ন আসতে পারে। আচ্ছা ইউ, ইউ কথাটা দেখো, ইউ, ইউ যদি এইভাবে একটু বাড়ায় দেই পাতার মতো হয়ে যায় না? এই দেখো কি সুন্দর পাতা এঁকে ফেলছি। ইউ একটু বাড়ায় দিলে কিন্তু পাতার মতো হয়ে যায়। তো যখনই পাতার মতো আসবে তোমার মাথায় আসবে ইউ, ইউ দিয়া হচ্ছে আলভা, ইউ দিয়া হচ্ছে আলভা, ঠিক আছে, কথা কথা বুঝতে পারছো, কথা বুঝতে পারছো, ইউ দিয়া হচ্ছে আলভা। আচ্ছা এইগুলো লাগে না, ফিলামেন্টাস অশাক শাখানি তো লাগবে না। তুমি চলে আসবা সাইফোনের মতো যেটা, ঠিক আছে, সাইফোনের মতো যেটা নলাকার, এটা হচ্ছে ভাউচেরিয়া। তো কিনে মনে রাখবা নলাকার মানে কি লম্বা। তো আমাদের যে ভাই, যারা আমাদের ভাই বড় ভাই, তারা কি লম্বা হয় নাকি বড় ভাই খাটো হয়? ভাউচেরিয়াকে তুমি পড়বা কি ভাই পড়বা, ভাই ভাইচেরিয়া। তাহলে ভাইরা কি লম্বা হয় না খাটো হয়? ভাইরা হচ্ছে লম্বা হয়, লম্বা মানে কি নলাকার, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা জালের মতো, জাল দিয়া আমরা কি করি, মাছ ধরি নাকি, নাকি জাল দিয়া মশা মারি? জাল দিয়ে আমরা কি ধরি, মাছ ধরি। মাছ মানে হচ্ছে কি পানি, জাল দিয়া হচ্ছে মাছ ধরে, কোথায় ধরে, পানিতে। এই যে পানি মানে কি, যে হাইড্রো, হাইড্রো মানে পানি, হাইড্রো মানে পানি, তোমরা জানো। ডিহাইড্রেশন মানে কি, পানির অভাব, ঠিক আছে, ঠিক আছে। তো খেয়াল করো, হাইড্রো মানে পানি, পানিতে জাল দিয়ে কি মাছ ধরে, এই যে জালের মতো হচ্ছে হাইড্রোডিকটিও, মনে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা দেখো, দেহ পর্ব মধ্যপর্ব সাদৃশ্য, দেহ পর্ব মধ্যপর্ব সাদৃশ্য, পর্ব মধ্যপর্ব মানে বুঝছো, পাতা মূল কাণ্ড, পাতা শাখা প্রশাখা এগুলার মতো, বুঝছো কিনা। পর্ব পর্ব মানে হচ্ছে গাছের মতো, সহজ করে বললে গাছের মতো, ঠিক আছে। এখন বলো গাছের ছোট ভাষণকে কি বলে? গাছের ছোট ভাষণকে চারা বলে না? গাছের চারা, ফুল গাছের চারা, গাছের ছোট ভাষণকে চারা বলে, মনে থাকবে কিনা, মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তাহলে দেখো আমাদের হচ্ছে দেহ মূল কাণ্ড ও পাতান্নে, মানে যদি বলে সরাসরি মূল কাণ্ড ও পাতান্নে, এটা হচ্ছে সারগাসাম। কেন মনে রাখবা, শৈবাল গুলার কিন্তু মূল কাণ্ড পাতা নাই। আমরা কিন্তু পড়ছি অলরেডি যে শৈবালের কি নাই, মূল কাণ্ড পাতা নাই। তাহলে যেই শৈবালের মূল কাণ্ড পাতা থাকবে, এ সবাইরে কি বলবে, এই তোমরা আমারে স্যার ডাকবা, বলবে না সে বাকি শৈবালদের যে এই তোমরা আমারে কি করবা, স্যার ডাকবা, কারণ আমার মূল কাণ্ড পাতার মতো অংশ আছে। তাহলে তার নাম হচ্ছে সারগাসাম। সে বাকি সবাইরে বলে যে তোমরা আমারে স্যার ডাকবা, তোমরা আমারে স্যার ডাকবা, ঠিক আছে, তোমরা লিখে রাখো, বইয়ে লিখে রাখো, আমারে স্যার ডাকবা। কেন স্যার ডাকবা? কারণ তার মূল কাণ্ড পাতার মতো অংশ আছে। পারবো ইনশাল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা না, তোমার মেয়েরা ঝগড়া করে না, তোমাদের ভাবিও ঝগড়া করে না, খুব ভালো, খুব ভালো হয়েছে, ঠিক আছে, নাইলে আবার আজকে খাবার দাবার অফ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো, ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট নিয়ে পড়তে হবে এখন। ক্লোরোপ্লাস্টের প্রচুর বৈচিত্র্যতা দেখা যায় শৈবালের মধ্যে। আমরা অলরেডি বলে দিছি যে শৈবালগুলা সবুজ, তার মানে তার মধ্যে ক্লোরোপ্লাস্ট আছে, এবং বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট শৈবালগুলোতে দেখা যায়। এক একগুলার আকৃতি এক এক রকম, এবং এগুলো পরীক্ষায় আসে, বোর্ড প্রশ্নেও বিগত সালগুলোতে আসছে, স্যাররা কপি করলেও করতে পারে, ঠিক আছে। কেমনে পড়বা আমি শিখাই দিচ্ছি, ইজি, টেনশন নেই। দেখো সর্পিলাকার মানে সাপ, এসপি সাপ, এসপি। এছাড়াও তুমি বেসিক দিয়ে মনে রাখতে পারো স্পাইরাল বা স্পাইরো, কথাটাই মানে হচ্ছে পেঁচানো সাপের মতো। আর তাও যদি মনে না থাকে তাহলে এসপি দিয়া সাপ, এসপি সাপ। আচ্ছা পেয়ালা কেয়ালা এমনি পড়বা, পেয়ালা কেয়ালা, পেয়ালা কেয়ালা। আমার কথাটা বুঝছো কিনা, কেটে মনে রাখবা, পেয়ালা কেয়ালা। ক্ল্যামাইডো মোনাসকে আমি কি পড়লাম, কেয়ালা, পেয়ালা কেয়ালা, হইলো হইলো। দেখো থালার মতো হচ্ছে কলের পা, ঠিক আছে, থালার মতো হচ্ছে কলের পা। কলের পা কি দিয়া শুরু, সি দিয়া শুরু। থালা প্লেট দেখতে এরকম না, আমরা বাসায় যখন খাই প্লেটের মধ্যে খাই, দেখতে এরকম না।
সি দিয়ে যে শুরু, থালা দেখতে সি সি এর মতো কিনা, তাইলে সি দিয়ে হচ্ছে কলের পা। ঠিক আছে, মনে রাখতে পারো। জালিকাকার হচ্ছে ওয়েডোগনিয়াম, এটা কিনে মনে রাখতে পারো। এই দেখো ডগ আছে, ডগ, ডগ মানে হচ্ছে কুকুর। অনেক এলাকায় দেখবা কুকুরের উপদ্রব বাইরে গেলে জাল দিয়া ধরে নিয়ে যায়গা, রাইট? তাহলে ওয়েডোগনিয়াম মধ্যে ডগ আছে, ডগ মানে হচ্ছে কুকুরকে জাল দিয়া ধরো। ডগ মানে কি? কুকুরকে জাল দিয়া ধরো। ঠিক আছে। আর ইউরোথ্রিক্স, এটা নিয়ে এখন কিছু বলবো না, এর কয়েকটা আকৃতি। ঠিক আছে, ইউরোথ্রিক্স সামনে আছে, গার্ডল আকৃতি, ফিতা আকৃতি, বেল্ট আকৃতি। ঠিক আছে, যত আকৃতি বলা যায় দুনিয়া সব হচ্ছে ইউরোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি। সামনে এটা ডিটেলসে আছে ইউরোথ্রিক্সের ব্যাখ্যা। তারার মতো জিগনেমা, তো কেন মনে রাখবা? তারা জিগ জিগ করে আকাশে। তারা কি করে? জিগ জিগ করে। তারা কি করে? জিগ জিগ করে। শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আমাদের হচ্ছে নেক্সট পড়া শৈবালের কোষীয় গঠন। আমরা জানি যে কোষকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, আদিকেন্দ্রিক আর সুকেন্দ্রিক, তাই না? আদিকেন্দ্রিক মানে কি? যেগুলো ব্যাকটেরিয়া ওইগুলো হচ্ছে আদিকেন্দ্রিক। আর সুকেন্দ্রিক মানে হচ্ছে কোষগুলা মোটামুটি উন্নত। শৈবাল কিন্তু উন্নত, মানে কোষের দিক দিয়া, যদিও অন্যান্য বৈশিষ্ট্যে তারা অনুন্নতের আন্ডারে পড়ছে, শৈবাল, ছত্রাক, মস, বাট কোষের দিক দিয়ে কিন্তু শৈবাল সুকেন্দ্রিক, মানে নিউক্লিয়াসে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস আছে। আমার কথাটা বুঝতে পারছো কিনা? নিউক্লিয়াসে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস আছে। তো দেখো শৈবাল সুকেন্দ্রিক, কিন্তু আদিকেন্দ্রিক হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, যাকে আমরা সায়ানো ব্যাকটেরিয়া বলা হয়। মানে ব্যাকটেরিয়া মানে হচ্ছে তোমার আদিকেন্দ্রিক। ঠিক আছে, ওকে। যেহেতু সুকেন্দ্রিক, এদের কোষে মোটামুটি সবকিছুই থাকবে। কোষ ঝিল্লি থাকবে, বাইরে কোষ প্রাচীর আছে সেলুলোজ নির্মিত, ভিতরে কোষ ঝিল্লি আছে, ক্লোরোপ্লাস্ট আছে মাত্র আমরা দেখলাম, তাই না? অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকবে, সমস্যা নেই। আমাদের মোটামুটি পড়া হচ্ছে এইখান থেকে যে সাইটোপ্লাজমে কি কি থাকে। সাইটোপ্লাজমে নিউক্লিয়াস আছে, ক্লোরোপ্লাস্টের কথা পড়লাম। এই পাইরিনয়েডটা একটু খেয়াল করো, পাইরিনয়েড কিন্তু অন্যান্য জিনিসের মধ্যে পাওয়া যায় না। প্রশ্ন আসতে পারে পাইরিনয়েড পাওয়া যায় কার সাইটোপ্লাজমে? ঠিক আছে, পাইরিনয়েড পাওয়া যায় শৈবালের সাইটোপ্লাজমে। এটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, পথে প্রোটিন পথে পাইরিনয়েড। প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা হচ্ছে পাইরিনয়েড। সামনে আছে, পড়াবো আমি, সমস্যা নেই। আর রাইবোজোম থাকবে, রাইবোজোম তো সব ধরনের কোষেই থাকে, সার্বজনীন অঙ্গাণু বলা হয়। ঠিক আছে, ওকে। এখন এই নিউক্লিয়াসের সংখ্যা আসলে কেমন থাকে? যদি একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে তো ভালো, সব কোষে একটা করে নিউক্লিয়াস। বাট যদি কোনো কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তখন কিন্তু কাহিনী হয়ে যায়, তার কিন্তু ভিন্ন ভিন্ন নাম আছে। দেখো, ধরো এইটা একটা কোষ, ধরো এটা একটা কোষ, এই কোষে একটা নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসগুলো আস্তে আস্তে বিভাজিত হচ্ছে, ক্যারিওকাইনেসিস তোমরা জানো। তো ক্যারিওকাইনেসিস হইলো, একটা থেকে দুইটা নিউক্লিয়াস হইলো, একই সাথে সাইটোকাইনেসিসও হইলো, কোষটাও ভাগ হইলো, তাহলে দুইটা কোষ দুইটা নিউক্লিয়াস। মনে করো আরো একটা ক্যারিওকাইনেসিস হইলো এবং আরো একটা সাইটোকাইনেসিস হইলো, তার মানে এখন তিনটা কোষ তিনটা নিউক্লিয়াস, কোনো সমস্যা নেই। বাট যদি কখনো এরকম হয় যে কোষ একটাই আছে, সাইটোকাইনেসিস বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হচ্ছে, মানে নিউক্লিয়াসটাই জাস্ট বিভাজিত হচ্ছে, কোষ আর বিভাজিত হচ্ছে না, একে আমরা কি বলবো? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। একে আমরা কি বলবো? বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষগুলোর কিছু স্পেশাল নাম আছে। যদি বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বলা হয় অথবা শৈবাল বলা হয়, তখন তার নাম হবে সিনোসাইটিক কোষ বা সিনোসাইটিক শৈবাল। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বলুক বা শৈবাল বলুক, আনসার হবে সিনোসাইটিক। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষ যদি বলে, এবার আর কোষ বলে নাই, সরাসরি প্রাণী কোষ বলছে, তখন আনসার হবে প্লাজমোডিয়াম। কি আনসার হবে? প্লাজমোডিয়াম। ঠিক আছে, একটা স্পেশাল পড়া এখান থেকে, যদি বলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট পেশি কোষ, এটা আলিম স্যারের তথ্য, বহু নিউক্লিয়াস বিশিষ্ট পেশি কোষ, এটাকে বলা হয় সিনসাইটিয়াম। সিনসাইটিয়াম। ঠিক আছে, অনুশীলনীতে আছে, চলে আসতে পারে। এটা হচ্ছে আলিম স্যারের তথ্য। ঠিক আছে, আলিম স্যারের তথ্য। বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ বা শৈবাল কোষ বা যাই বলো, সিনোসাইটিক হবে। প্রাণীতে প প্লাজমোডিয়াম, পতে প্রাণী কোষ, পতে প্লাজমোডিয়াম। আর পেশি কোষ বললে সিনসাইটিয়াম। পেশি কোষ বললে আনসার কি হবে? সিনসাইটিয়াম। ওকে, গেল। এখন এদিকে কিছু উদাহরণ আছে, মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট শৈবাল কোষের উদাহরণ আছে। এটা মনে রাখতে পারবা এইভাবে, ভিবিএস, প্রথম অক্ষরগুলো মনে রাখবা। ঠিক আছে, ভিবিএস, বট্রিডিয়াম,
ভাউচেরিয়া। এই ভাই মনে আছে কিনা, ভাই এটা কি, ভাইটা আসলে কি নলাকা লম্বা শৈবাল, ঠিক আছে। তো ভাউচেরিয়া বট্রিডিয়াম, ঠিক আছে। এস দিয়া হচ্ছে সিনোসাইটিক, মনে রাখবা, এখানে বইয়ের মধ্যে ভিবিএস মনে রাখবা, লিখে রাখবা। ভাউচেরিয়া বট্রিডিয়াম, এস হচ্ছে সিনোসাইটিক, ঠিক আছে। আর একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষ প্রাচীরকে ফ্রুস্টিউল বলা হয়। তো বলতে পারে যে ফ্রুস্টিউল বলা হয় কার ক্ষেত্রে, আনসার হচ্ছে ডায়াটম জাতীয় শৈবালের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, এই ছকটা দেখতেছো, এই ছকটা আসলে কি? এই ছকটা আসলে শৈবাল বৈচিত্র্যকে রিপ্রেজেন্ট করে, মানে শৈবাল যা আসলে কয়েক রকমের হইতে পারে, অনেকগুলো প্রকারভেদ হইতে পারে, ওইটা আসলে এই ছক থেকে বোঝা যায়। এই ছক পড়ার আগে আমরা একটু আলিম স্যার থেকে ঘুরে আসবো, মানে আলিম স্যার থেকে পড়াগুলো কভার করে আসবো, কারণ এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসছিল, ঠিক আছে। এগুলো এক্সট্রা কিছু না, এগুলো তোমার লাগবে না, এইখানে লাগবে। শৈবাল বৈচিত্র্য, সবুজ শৈবাল, বাদামি শৈবাল, দেখতে পাচ্ছ এখানে লাল বা লোহিত শৈবাল, সোনালী হলুদ শৈবাল বা হচ্ছে ডায়াটম। এই হচ্ছে আমাদের চারটা যেখান থেকে মেডিকেলে প্রশ্ন আসছিল। কি প্রশ্ন আসছিল আমি একটা দেখায় দিই। যেই দুইবার প্রশ্ন আসছে, বড় অপশনের প্রশ্ন আসছে, এই প্রবাল প্রাচীর, এটা অপশনে ছিল। প্রবাল প্রাচীর গঠন করে কোনটি? কোরাল লিফ বা প্রবাল প্রাচীর গঠন করে কোনটি? লোহিত বা লাল বা লোহিত শৈবাল। আরেকটা প্রশ্ন আসছিল ডায়াটম থেকে, আরেকটা প্রশ্ন আসছিল ডায়াটম থেকে, যে আমাদের হচ্ছে এই ডায়াটম হচ্ছে কি বলে, জলজ যে বাস্তুতন্ত্র এটার কিন্তু উৎপাদক, ঠিক আছে। ডায়াটম কিন্তু জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক। তো এই যে প্রশ্নগুলা পারার জন্য তোমার কিন্তু আলিম স্যারের তথ্যগুলো জানতে হবে। তো বইয়ে তো অনেক কথাই লিখছে, সবকিছু তো আর আমরা পড়বো না, ঠিক আছে। তাই আমরা কন্টেন্টে সবকিছু সাজায় নিয়ে আসছি যাতে পড়াগুলো সহজ হয়, সাজানো থাকে। সবুজ শৈবালতে কি কি জানতে হবে? পুরা পৃথিবী সবুজ, তাই না? উদ্ভিদ আছে সব জায়গায়, পৃথিবী সবুজ। পৃথিবীর সর্বত্র পাওয়া যায় হচ্ছে সবুজ শৈবাল, পৃথিবীর সর্বত্র পাওয়া যায় সবুজ শৈবাল। এটার মধ্যে ক্লোরোফিল অবশ্যই আছে, সবুজ যেহেতু, ক্লোরোফিল এ আর বি দুইটাই আছে। আচ্ছা, চার্লস বর্গভুক্ত শৈবাল উচ্চ শ্রেণীর উদ্ভিদের নিকটাত্মীয়, মানে এই সবুজ শৈবালগুলা যেহেতু সবুজ, তাহলে সবুজ উদ্ভিদগুলোর কাছাকাছি বৈশিষ্ট্য আছে এদের। ছত্রাকের সাথে মিথজীবী সহাবস্থানে লাইকেন তৈরি করে। আমরা যে লাইকেন চিনি, এই লাইকেনটা আসলে কে গঠন করে? এই লাইকেনটা আসলে কে গঠন করে? লাইকেন গঠন করে হচ্ছে সবুজ শৈবালরা। আচ্ছা ভাইয়া লেখা একটু বড় করতে বলতেছো, এই যে এখন তো বড় আছে, সমস্যা নেই, এখন বুঝতেছো তো নাকি? ওকে, বাদামি শৈবাল ক্ষেত্রে কি কি জানতে হবে? তো বাদামি মানেই হচ্ছে তোমার ওই যে ফিউকো, ফিও, এগুলো হচ্ছে বাদামি রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। মানে আমি কিভাবে মনে রাখতাম, বাদামি মানে হচ্ছে ফিকে কালার। আমি ভাই মনে রাখতাম বাদামি মানে হচ্ছে ফিকে কালার, ঠিক আছে। ফিকে, ফিকে দিয়ে আমি ফিউকোজেনথিন মাথায় রাখতাম, ঠিক আছে। ক্যাল্প ফরেস্ট গঠনকারী বৃহৎ ক্যাল্প শৈবালের নাম হচ্ছে ম্যাক্রোসাইটিস। ওই যে ম্যাক্রো, যেটা আমি তোমাদের বলছিলাম ক্লাসের শুরুতে, 60 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে, ওইটা কিন্তু এক ধরনের বাদামি শৈবাল। ক্যাল্প ফরেস্ট গঠন করে কোনটি? বাদামি শৈবাল। ওই যে বলছিলাম যে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, সার ডাকতে বলে, ওই সারগাজমও কিন্তু বাদামি শৈবাল, ঠিক আছে। সারগাসম হতে সারগসা সাগরের নামকরণ করা হয়েছে। তো সারগাসম কোন শৈবাল, এটা পরীক্ষা আসতে পারে, বাদামি শৈবাল। এটা হাসান স্যারেও আছে। ক্যান্সার প্রতিরোধ করে এবং মানুষের অনাক্রম্যতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি করে। মনে রাখবা এইভাবে যে বাদাম খাইলে ক্যান্সার প্রতিরোধ হয়, মানে আমরা টেকনিক হিসেবে মনে রাখতেছি বাদাম খাইলে ক্যান্সার প্রতিরোধ হয় এবং অনাক্রম্যতন্ত্র মানে হচ্ছে ইমিউনিটি, ঠিক আছে। ইমিউনিটি কি হয়? ডেভেলপ হয় বাদাম খাইলে। বাদাম খাইলে কি মানে বাদামি শৈবাল, মনে থাকবে বাচ্চারা। এবং এই বাদাম কে খায়? এই বাদাম সার খায়। এই বাদাম কে খায়? বাদাম সার খায়, সার দেওয়া হচ্ছে সারগাসম, মনে থাকবে বাচ্চারা। ওকে, নেক্সট দেখো লোহিত শৈবাল বা লাল শৈবাল, ঠিক আছে। এটাকে সামুদ্রিক মস বলা হয় এবং এটাই কি করে? কোরাল প্রাচীর গঠন করে, রাইট। আমরা জানি এরিথ্রো মানে হচ্ছে লাল, এরিথ্রোসাইট, আরবিসি লাল রক্তকণিকা, নাম শুনছো অবশ্যই। আমরা জানি এরিথ্রিন মানে হচ্ছে লাল, এর মধ্যে ফাইকো এরিথ্রিন থাকবে এবং এরা কি করে? প্রবাল প্রাচীর গঠন করে, মেডিকেলে আসছিল, ঠিক আছে। শ্বেত রক্তকণিকা সৃষ্টির সাথে এদের ইয়া আছে। তো লোহিত শৈবালগুলো শ্বেত রক্তকণিকা সৃষ্টি করে, এটা মাথায় একটু রাখতে হবে তোমাদের। আর লেবার নামক খাদ্য প্রস্তুত করা হয়, নড়ি ও জিম খাদ্য প্রস্তুত করা হয়, এটা একবার আর কি রিডিং দিয়ে রাখবা। সোনালী হলুদ শৈবাল বা ডায়াটম, এইগুলাই মূলত এই ফাইটোপ্লাঙ্কটন নামে পরিচিত, যাকে আমরা বলতেছি জলজ পরিবেশের উৎপাদক। ক্লাসের শুরুতে বলছিলাম না যে জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, এই ফাইটোপ্লাঙ্কটনগুলো আসলে কোনটাই? ডায়াটমগুলা, ঠিক আছে। ফাইটোপ্লাঙ্কটন জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক, এটা মেডিকেল আসছিল। আর সমুদ্রের অলঙ্কার
বা জীবিত বর্ণালী পাথর নামে পরিচিত, এটা রিডিং রাখবা। আর হচ্ছে সিলিকাময় কোষপ্রাচীরকে ফুস্টুল বলা হয়, একটু আগে আমরা হাসান স্যারের বই রিডিং দিলাম। আর রাতের অন্ধকারে আলো উৎপাদন করতে পারে এই শৈবালটা, এটাকে বায়োলুমিনেসেন্স বলা হয়। জাস্ট রিডিং, আর কিছু না। তো আমি যেগুলো বেশি গুরুত্ব দিচ্ছি এগুলো ভালো মতো পড়বা, আর বাকিগুলো হাসান স্যারের মধ্যে মোটামুটি আছে। চলো আমরা এটা খেয়াল করি। ক্লোরো মানে হচ্ছে শৈবাল, সবুজ। ক্লোরো মানে হচ্ছে সবুজ, তাহলে এটা হচ্ছে সবুজ শৈবাল, ইউরোথ্রিক্স সবুজ শৈবাল। মোটামুটি সবাই জানো, একটু পরে ইউরোথ্রিক্সের ব্যাখ্যা আছে, সেখানেও দেখবা। আচ্ছা, ক্লোরোফিল এবি থাকে সবুজের মধ্যে, এটাকে দেখলাম। এবং সবুজ শৈবালের সঞ্চিত খাদ্য শ্বেতসার, সতে সবুজ সতে শ্বেতসার। ওকে, এখানে প্যারা নেই। আমরা বাদামি শৈবাল অলরেডি পড়ছি, তাই না? এই যে ফিকে কালার, তাহলে এর নাম হচ্ছে ফায়োফাইটা। বাদামি শৈবাল হচ্ছে ফায়োফাইটা। বাদাম কে খায়? সার খায়। সার বাদাম খায়, তাহলে সারগাসাম। ঠিক আছে? এবং ফিকে কালার মানে ফিউকো, ফিকে কালার মানে ফিউকো, তাহলে ফিউকোজ্যান্থিন। আর একটা জিনিস মাথায় রাখবা যে বাদাম কিন্তু নর্মালি মেয়েরা বেশি খায়। তাহলে এমিলি একজন আপুর নাম বা একজন মেয়ের নাম, এমিলি। এমিলি সেও মূলত কি খায়? বাদাম খায়। এতে হচ্ছে অ্যালগিন, মিতে হচ্ছে ম্যানিটল, লিতে হচ্ছে ল্যামিনারিন। ঠিক আছে? তাহলে এমিলি কি খায়? বাদাম খায়। বই লিখে রাখো এখানে। এবং সার বাদাম খায়, সার দিয়ে সারগাসম। রডোফাইটা, রডো মানে কি? রেড। রডো, দেখো মিলে কি না? রডো মানে হচ্ছে রেড। ঠিক আছে? তো মনে রাখবা লাল ফ্লোরা আপু। ঠিক আছে? লাল ফ্লোরা আপু, এই লাইনটা মনে রাখবা। লাল ফ্লোরা আপু। ঠিক আছে? লাল ফ্লোরা আপু। ফ্লোরা দিয়া হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ, এটা পরীক্ষা আসে। ফ্লোরিডিয়ান স্টার্চ কার সঞ্চিত খাদ্য? ঠিক আছে? আ দিয়া হচ্ছে আগার আগার বা এগার এগার, এটা হচ্ছে ওই যে কেক বানানোর ক্ষেত্রে। ঠিক আছে? এই কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এগার এগার লাগে, যারা মেয়েরা কেক বানাইতে পারো তারা হয়তো জানো। লাল ফ্লোরা আপু, ফ্লোরিডিয়ান স্টার্চ এগার এগার, আর ক্যারাজিনানটা হচ্ছে একটু মাথায় রাখবা। আর যেটা হচ্ছে পলিসাইফোনিয়া, মেয়েরা কিন্তু বেশি বেশি ফোন চালায়, ফোনের ছবি তোলে, সেলফি তুলে, তাই না? ফোন চালায়, তাহলে পলিসাইফোনিয়া। লাল ফ্লোরা আপু কি করে? ফোন চালায়, ফোন। তাহলে সাইফোনিয়া, ফোনিয়া, ফোন কথাটা পাবা। গেল উদাহরণ, গেল। প্রশ্ন কিরকম আসতে পারে? নিচের কোনটি লোহিত শৈবাল? চারটা অপশন উঠায় দিল, পলিসাইফোনিয়া, সার্কোসাম, ইলোথ্রিক্স। অপশন চারটা উঠাই দিতে পারে। সঞ্চিত খাদ্য থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, খেয়াল করো। পরে হচ্ছে অগ্নি শৈবাল বা পাইরোফাইটা। পাইরো কথাটা মানে হচ্ছে আগুন। পাইরোজেন নাম শুনছো কিনা? পাইরোজেন ম্যালেরিয়া পরজীবীর মধ্যে জ্বর আসার জন্য দায়ী। পাইরোজেন, পাইরো মানে হচ্ছে আগুন বা গরম, পাইরো মানে হচ্ছে আগুন। অগ্নি শৈবাল। আমরা যখন জিম করি, জিম করা মানে বলতো ব্যায়াম করি, জিমে গেলে কি গরম লাগে না? ব্যায়াম করলে কি শরীর গরম হয়ে যায় না? জিমে গেলে শরীর গরম হয়ে যায়। তাহলে জিমনোডোনিয়াম, জিমের সাথে সম্পর্ক হচ্ছে এই অগ্নি শৈবাল, মানে শরীর গরম হয়ে যায়, আগুন। ঠিক আছে? এই যে জিম করতে কিন্তু আসলে অনেক প্যারা, জিম করতে কিন্তু অনেক কষ্ট, তাই না? হাত পা ব্যথা করে, জিম করতে কিন্তু অনেক প্যারা। প্যারা থেকে মাথায় রাখবা প্যারামাইলন। ঠিক আছে? প্যারামাইলন। তাহলে এই যে দেখো, সবুজ শৈবাল শেষ, অগ্নি শৈবাল শেষ, বাদামি শৈবাল শেষ, লোহিত শৈবাল শেষ, বাকি আছে একটাই, নাম হচ্ছে ক্রাইসোফাইটা। নামে নামে পরিচয়, নামে নামে পরিচয়। ক্রাইসোফাইটা সঞ্চিত খাদ্য ক্রাইসোল্যামিনারিন। মনে থাকবে, ক্রাইসোর সাথে ক্রাইসো ঝামেলা হয় এর বাংলা করতে যায়। অনেকে ক্রাইসোফাইটার বাংলা যে গোল্ডেন ব্রাউন, এটা বুঝো না। ঠিক আছে? তো কেন মনে রাখবা? এই যে গোল্ড, ঠিক আছে? গোল্ড। তো মেয়েরা কি করে, বা বাসার আমাদের যেই কি বলে, বাসার বউ বলো, বাসার ভাবি বলো, তারা কি করে? স্বর্ণের জন্য কান্নাকাটি করে না, গোল্ডের জন্য কান্নাকাটি করে। আমারে গোল্ড কিনা দাও, গোল্ড কিনা দাও, তাই না? তো গোল্ডের জন্য সবাই কি করে? ক্রাই বা কান্নাকাটি করে। ঠিক আছে? কান্নাকাটি করে। তাহলে গোল্ডেন ব্রাউন শৈবাল, সেটা হচ্ছে ক্রাইসোফাইটা। ক্রাই গোল্ডের সাথে সম্পর্কিত, বাংলা করলে হবে সোনালী যে হলুদ শৈবাল। ঠিক আছে? বুঝতে পারছো? উদাহরণ হচ্ছে নেভিকুলা। তো বাকিগুলা পড়ছো, যেটা বাকি আছে এটা তো নেভিকুলাই হবে। পারবা ইনশাল্লাহ। এই যে ছকটা ক্লিয়ার করলাম এবং আলিম স্যারের তথ্যগুলো যে ক্লিয়ার করলাম, এগুলো পারবা কিনা বলো। আমরা জানি যে এই পৃথিবীতে যত সালোক সংশ্লেষণ বেশিরভাগ কে করে? সবুজ উদ্ভিদ করে। আমরা তো এতদিন এটাই জানতাম, বাট শৈবাল ছত্রাক পড়লে তোমার আইডিয়াটা পাল্টে যাবে। পৃথিবীর মোট ফটোসিনথেসিসের 60 ভাগ করে শৈবাল, কারণ বেশিরভাগ জায়গায় তো তোমার সমুদ্র, সমুদ্র না, পানি বেশিরভাগ জায়গা না। তো যদি পানি বেশি থাকে শৈবালও তো বেশি,
এই জন্য বেশিরভাগ ফটোসিনথেসিস আসলে কে করে? শৈবাল করে 60 ভাগ। হ্যাঁ, বাকি 40 ভাগ হচ্ছে উচ্চ শ্রেণী উদ্ভিদ করে, সমস্যা নেই। দেখো বুঝছো কিনা? ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই বুঝলাম না? সব দেখি আগে স্টুডেন্ট চলে আসছে রে। এই যে মেহেদিও চলে আসছে রংপুর মেডিকেলের, কি অবস্থা? আচ্ছা, তো অনেকেই ক্লাস করতেছে, আগে স্টুডেন্ট বর্তমান স্টুডেন্ট সবাই। আচ্ছা চলো, তো এই জিনিসটা বুঝছো। এখন এই লাইনটা একটু পড়ো, বায়োলুমিনেসেন্স লাইনটা একটু পড়ো, খেয়াল করো। গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, কোন অঞ্চলে? গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে, তার মানে যেগুলোর মধ্যে গরম বেশি পড়ে। আচ্ছা, গরম মানে কি? আগুন, মাথায় রেখো। আগুন জ্বলতে দেখা যায়, পানিকে আলোড়িত করে, যাকে আমরা বলতেছি বায়োলুমিনেসেন্স। পাইরোফাইটা শৈবালের জন্য এমন হয়ে থাকে। পাইরো মানে আগুন, কথাটা মনে আছে? তাহলে এই যে আগুন জ্বলে, বায়োলুমিনেসেন্স মানে কি? পানির মধ্যে আলো জ্বলা। লুমিনেন্স মানে কি? আলো। কে করবে? পাইরোফাইটা, তাই না? অগ্নি শৈবাল। এবং আগুন জ্বললে কি হবে? লাল রঙের মতো ঢেউ দেখা যাবে, রেড টাইট। দেখো বুঝতেছো কিনা? ওকে, ইজি পড়া, কঠিন কিছু না। শৈবালের জননের মধ্যে অযৌন জনন আছে, যৌন জনন আছে, এবং অযৌন জননকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্পোর দ্বারা জনন, আর একটা হচ্ছে অঙ্গজ জনন। ঠিক আছে, তো অঙ্গজ জনন যেটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এখান থেকে নাম থেকে প্রশ্ন আসে, মানে শুধু এইটা না, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, প্রত্যেকটা জনন নিয়ে একটা নোট রাখতে হবে। ঠিক আছে, আমি নোটের একটা ছবি দিয়ে দিব তোমাদের গ্রুপে, ওই নোটটা করলে সবকিছু সাজানো হয়ে যাবে। আপাতত আমাদের তো শৈবাল পড়তেছি, তো শৈবালের জননটা আমরা ক্লিয়ার করি। তো অঙ্গজ জনন প্রশ্ন আসতে পারে, নিচের কোনটি শৈবালের অঙ্গজ জননের পদ্ধতি নয়? এই জন্য ছোট্ট করে একটা ট্রিক মনে রাখবা, যে হারুন টিউব কোষ খন্ড খন্ড করে। বিশ্বাস করো, কিছুদিন পড়ার পরে এই ট্রিক তোমার কাছে লাগবে না। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, সব দেখি মেয়েদের নিয়ে এক্সাম্পল দেন, ছেলেদের নিয়ে এক্সাম্পল দেন না। দিব, ছেলেদের নিয়ে এক্সাম্পল দিব, টেনশনে কিছু নাই। ছত্রাকে যাওয়ার সময় ছেলেদের নিয়ে এক্সাম্পল দিব। ছত্রাকের ছতে ছেলে, ছতে ছত্রাক, ছেলেগুলো আসলে ছত্রাক। ঠিক আছে, হুদাই কোনো কাম কাজ করে না। দেখো ঘরে রান্না বান্নাও কিন্তু মেয়েরাই করে। শৈবাল যেমন শালক সংশ্লেষণ করে, সে মেয়েরাও কিন্তু রান্না বান্না করে। আবার দেখো ছত্রাক কিন্তু হুদাই বসে বসে খায়, যেমন ছেলেরা করে। ছেলেরা আবার রাগ করো না, সত্যি কথা বলতেছি, ঘরে কিন্তু সারাদিন বসে থাকে, এক করে বসে থাকে। সব ঘরে কাজ কিন্তু মায়েরা করে, বোনেরা করে, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, হারুন টিউব কোষ খন্ড খন্ড করে। হারুন টিউব কোষ খন্ড খন্ড করে। হারুন দেওয়া হচ্ছে হরমোগোনিয়া, টিউব দেওয়া হচ্ছে টিউবার, কোষ দেওয়া হচ্ছে কোষ বিভাজন, খন্ড দেওয়া হচ্ছে খন্ডায়ন, করে দেওয়া হচ্ছে কুড়ি সৃষ্টি বা বাডিং। ঠিক আছে, এই সবগুলা হচ্ছে শৈবালের অঙ্গজ জননের উপায়। যে কোনো একটা এক্সট্রা লাগাই দিবে, ওইটাই আনসার হবে, মানে বলবে কোনটি শৈবালের জনন নয়, অঙ্গজ জনন নয়। আচ্ছা, তো যেটা হচ্ছে কোষ বিভাজন, এটা তো বুঝতেছো, জাস্ট সেল ডিভিশন যেভাবে হয় সেভাবে। খণ্ডন মানে খন্ড খন্ড হবে। নো দিয়া মনে রাখবা, নো, নস্টক, অসিলেটেরিয়া। এবং এগুলা কিন্তু তোমরা আসলে নগ্নবীজ আর আবৃতবীজ অধ্যায়ের মধ্যে পাবা এই নামগুলা। ঠিক আছে, টিউবার সৃষ্টি হচ্ছে চারা শৈবালে, তেমন গুরুত্বপূর্ণ না, একবার রিডিং দিয়ে রাখবা, নামগুলা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নামগুলো, হেডলাইন গুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, অযৌন জনন কি দেওয়া হয়? স্পোর দ্বারা হয়। আমি অলরেডি বলে দিছি তোমাদের, এটা কিন্তু একটা প্রশ্ন, যে শৈবালের অযৌন জনন কি দেওয়া হয়? আনসার হচ্ছে স্পোর দেওয়া হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো খেয়াল করে দেখো, এই যে স্পোর যেই অঙ্গে তৈরি হয় তার নাম কি? স্পোরাঞ্জিয়াম। একদম ক্লাসের শুরুতে বলছিলাম যে স্পোরাঞ্জিয়া শৈবালের ক্ষেত্রে এক কোষী, রেণু থলিগুলা এক কোষী। যেই অঙ্গে রেণু তৈরি হয় তার নাম হচ্ছে রেণুথলি বা হচ্ছে স্পোরাঞ্জিয়া। ঠিক আছে, গেল। এই যে স্পোর গুলা, এর বিভিন্ন ধরনের নাম আছে। সে কি চলতে পারে নাকি পারে না? সে কি অচল? অচল অবস্থায় সে কি মোটা না চিকন? সে কি দেখতে মায়ের মতো? এর উপর ভিত্তি করে তার নাম। আমি দেখাচ্ছি কি কি নাম। এক নাম্বার জুস্পোর, একটা গেল। দুই নাম্বার অ্যাপ্লোনোস্পোর, আমার সাথে সাথে বইয়ে দাগ দাও। ঠিক আছে, তিন নাম্বার হিপনোস্পোর, এগুলোর প্রত্যেকটা সংজ্ঞা থেকে প্রশ্ন আসার মতো। চার নাম্বার অটোস্পোর। ঠিক আছে, পাঁচ নাম্বার একাইনিটি। ঠিক আছে, ছয় নাম্বার অক্সোস্পোর। এই যে ছয়টা স্পোরের নাম বললাম, যে কোনো একটা চলে আসতে পারে। 2019-এ আসছিল। সচল রেণু বা চল রেণুকে কি বলে? শৈবালের চল রেণুকে কি বলে? জুস্পোর বলা হয়। এরকম প্রশ্ন আসতে পারে। তো খেয়াল করো, কেন মনে রাখবা,
জু মানে কি? জুলজি। জুলজি মানে হচ্ছে প্রাণী, যে চলতে পারে, প্রাণী মানে চলতে পারে, রাইট? জু স্পোর মানে যে সচল, যার ফ্লাজেলা আছে, ফ্লাজেলা দিয়ে সে চলাচল করতে পারে। ঠিক আছে, সাধারণত জু স্পোর গুলা 2 থেকে 4 ফ্লাজেলা বিশিষ্ট, ওইটা দিয়ে সে চলাফেরা করে। আর যাদের ফ্লাজেলা নাই, ফ্লাজেলা বিহীন, তার মানে সে নিশ্চল। নিশ্চল মানে অচল রেণু, অ দিয়াই অ্যাপ্লনোস্পোর, অচলের অ দিয়াই অ্যাপ্লনোস্পোর। এখন একটা মানুষ যখন অচল, যখন সে বিছানায় বৈশা বৈশা সারাদিন খাবে, সে তো এমনিতেই মোটায় যাবে, যাবে কিনা? কেউ যদি ঘরে বৈশা বৈশা খায়, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, যারা হচ্ছে ঘরে বসে বসে খায় তারা মোটায় যাবে না, যাবে কিনা? তাহলে দেখো, শুষ্ক পরিবেশে, দীর্ঘ শুষ্ক পরিবেশে যে চলাচল করতেছে না, যে চুপচাপ বৈশা আছে, অ্যাপ্লনোস্পোর যেটা, সে তো পুরু প্রাচীর বিশিষ্ট বা মোটা হয়ে যায়, তার নাম হয় হিপনোস্পোর। কথা বুঝছো কিনা? যখন সে দীর্ঘ শুষ্ক পরিবেশে থাকে তখন সে পুরু প্রাচীর বিশিষ্ট, এবং কারণ আছে কেন পুরু প্রাচীর বিশিষ্ট হয়, যাতে সে হচ্ছে মানে খাদ্যটাদ্য সঞ্চয় করে রাখতে পারে, যাতে ওই প্রতিকূল পরিবেশটা কাটাইতে পারে, এ হচ্ছে তার উদ্দেশ্য। শুধু এখানেই শেষ না, আরেকটা কাহিনী আছে, দেখো এই পুরো স্পোরটাকে দেখো, এটা দেখো সব চিকন না, একটা কোষ জাস্ট খাইয়া টুইয়া একদম ডুসা হয়ে গেছে, মানে এরম মোটা হইছে, সে একা একা খাইছে, রাইট? এই জিনিসটা দেখো, কত কোষ শৈবালে কোষের পুরো প্রোটোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবং পুরো প্রাচীর বিশিষ্ট হয়, তার নাম হচ্ছে একাইনিটি। মানে সে একা একা খেয়ে মোটা হয়ে গেছে, তার নাম হচ্ছে একাইনিটি। পুরো প্রোটোপ্লাস্টটা খাদ্য সঞ্চয় করে, এইটা হচ্ছে মেইন লাইন, এটা হচ্ছে কিওয়ার্ড, বুঝছো কিনা? পুরো প্রোটোপ্লাস্টটা খাদ্য সঞ্চয় করে, সে একা একা খেয়ে মোটা হয়ে গেছে, নাম হচ্ছে একাইনিটি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এরপরে দেখো, অনুকূল যে পরিবেশ, মানে এতক্ষণ তো প্রতিকূল পরিবেশে কথাবার্তা আমরা বলছি, যদি অনুকূল পরিবেশে আসে তখন এই একাইনিটিটা অঙ্কুরিত হয়ে একটা নতুন শৈবাল তৈরি করতে পারে। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা পড়া আছে অক্সোস্পোর। যদি ডায়াটম জাতীয় শৈবাল রেণু সৃষ্টি করে, ডায়াটম জাতীয় শৈবাল বুঝতেছো কোনটা? ওই যে উৎপাদক যেগুলা, এগুলা রেণুর একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে অক্সোস্পোর। ঠিক আছে, অক্সোস্পোর। কিছু শৈবাল আছে যেগুলা মায়ের মতো দেখতে, মাতৃকোষের ঠিক অনুরূপ বৈশিষ্ট্য, মানে মায়ের মতো দেখতে, তাহলে আমরা বলবো না সে মায়ের চেহারা পাইছে, অটো মায়ের মতো দেখতে, অটোমেটিক। অটো, অটো মানে কি নিজে নিজে মায়ের মতো হয়েছে, তাহলে তার নাম হচ্ছে অটোস্পোর। ঠিক আছে, এমনি আর কি মনে রাখবা। ভাইয়া এদের উদাহরণগুলো লাগবে কিনা? ইউলোথ্রিক্সের উদাহরণটা লাগবে, বাকিগুলো তেমন গুরুত্বপূর্ণ না। মানে ইউলোথ্রিক্সের মধ্যে তুমি যে হিপনোস্পোর পাবা, ঠিক আছে, এই জুস্পোর পাবা, এটা একবার দেখে রাখবা, বাকিগুলা তেমন লাগে না। ডায়াটম তো তুমি পড়ছোই, ডায়াটমের উদাহরণ নেভিকুলা, এটা তো তুমি জানোই। ঠিক আছে, পড়ছো না? ডায়াটমের উদাহরণ নেভিকুলা বক্সের মধ্যে পড়ছো, তাহলে এই জিনিসগুলা কিন্তু ক্লিয়ার। ঠিক আছে, যৌন জনন থেকে 3টা টাইপ আছে, যৌন জনন থেকে 3টা টাইপ আছে। প্রথমত 2টা টাইপ আছে, একটা হচ্ছে হোমোথেলিক আর একটা হচ্ছে হ্যাটারোথেলিক। একটা হচ্ছে হোমোথেলিক আর একটা হচ্ছে হ্যাটারোথেলিক। তো হোমোথেলিক মানে হচ্ছে একসাথে যেটা একই দেহে থাকে, আর হ্যাটারোথেলিক হচ্ছে যেটা ভিন্ন ভিন্ন দেহে থাকে। এই হ্যাটারোথেলিকটা মূলত পড়তে হয়, হোমোথেলিকটা পড়তে হয় না। হ্যাটারোথেলিকের মধ্যে 3টা আছে, আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি। আইসো মানে একরকম, ওই যে আইসোটোপ পড়ছো না, আইসোটোপ একই। অ্যানাইসোগ্যামি হচ্ছে একরকম না, আর উগ্যামি হচ্ছে সবচেয়ে উন্নত। ঠিক আছে, এই যে দেখো, আইসোগ্যামিট মানে হচ্ছে 2টা একরকম, অ্যানাইসোগ্যামি মানে হচ্ছে একটা বড় একটা ছোট, আর উগ্যামি মানে হচ্ছে একটা নিশ্চল ছোট, একটা নিশ্চল বড়, আর একটা হচ্ছে সচল বা ছোট। ঠিক আছে, মানুষের মতো। ডিম্বাণু কি? ডিম্বাণু কি? ডিম্বাণু হচ্ছে নিশ্চল থাকে, একটা জায়গায় বসে থাকে, বড় থাকে, আর শুক্রাণুগুলা পিচ্ছি পিচ্ছি দৌড়ায় দৌড়ায় যায়। এই হচ্ছে উন্নত যেটা উগ্যামির মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে এখান থেকে পড়া, আর তেমন কিছু লাগে না এখান থেকে। আমি কিছু ছবি টবি দেখাই দিই, তোমাদের দেখলে ভাল লাগবে। দেখো, ওই যে এতক্ষণ পরে আসছি ইউলোথ্রিক্স, এই যে এই বাচ্চারা হচ্ছে ইউলোথ্রিক্স। এই লম্বা ইউলোথ্রিক্স নিয়ে একটু পরে পড়াশোনা করবো। ফিলামেন্টাস লম্বা, ওই যে যে চলে সচল, যে চলে তার নাম কি? সচল। এই দেখো ফ্লাজেলা, দেখছো সে চলে। যে নিশ্চল তার কোনো ফ্লাজেলা নাই, দেখো এর কোনো ফ্লাজেলা নাই, তাকে আমরা বলতেছি তুমি চলো চলো, তার মানে সে নিশ্চল। আলভা দেখতে পাতার মতো, এই দেখো পাতার মতো। ভলবক্স, ইউডোরিনা, পেন্ডোরিনা, মনে আছে কিনা? সচল কলোনিয়াল, ওই যে মেয়েদের উদাহরণ দিয়েছিলাম। চারা কি?
দেখতে পর্ব পর্ব মধ্য সাদৃশ, মানে উদ্ভিদের মতো দেখতে। দেখছো, এগুলো তখন আমরা পড়ছি আর কি। আচ্ছা, নেক্সট আমরা চলে যাচ্ছি, এগুলো পড়া হয়ে গেলে ইউলোথ্রিক্সে আমরা চলে আসব। ইউলোথ্রিক্সের ডিভিশনটা দেখো, ক্লোরোফাইটা, ঠিক আছে, ক্লোরোফাইটা এই ডিভিশনটা জেনে রাখবা। তো ইউলোথ্রিক্স হচ্ছে শৈবাল, বুঝতে তো তোমরা। তো ইউলোথ্রিক্স শৈবালের 60টা প্রজাতির মধ্যে অধিকাংশই মিঠা পানিতে জন্মায়, কিছু হচ্ছে সামুদ্রিক, বাট বেশিরভাগই হচ্ছে মিঠা পানিতে জন্মায়। প্রশ্ন আসতে পারে ইউলোথ্রিক্সের প্রজাতি কয়টা, ঠিক আছে। তো এখানে হচ্ছে 60টা প্রজাতি, মাথায় রাখবা। এই যে ইউলোথ্রিক্স দেখতেছো, এই ইউলোথ্রিক্স কিন্তু ফিলামেন্টাস মানে সূত্রময়, মানে হচ্ছে এই লম্বা, এই লম্বা দেখতে পাচ্ছ। ইউলোথ্রিক্স হচ্ছে ফিলামেন্টাস বা হচ্ছে সূত্রাকার, ঠিক আছে, ফিলামেন্টাস বা হচ্ছে সূত্রাকার। ভিতরের কিছু পড়া আমাদের জানতে হবে, যেমন একটা পড়া আমি তোমাদের অলরেডি বলছি পাইরিনয়েড সম্পর্কে। পাইরিনয়েড আছে, কোথায় আছে পাইরিনয়েড? এদের ক্লোরোপ্লাস্টে। কোথায় আছে? ক্লোরোপ্লাস্টে। প্রশ্ন করতে পারে পাইরিনয়েড কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে। এবং পথে পাইরিনয়েড, পথে প্রোটিন, পথে পাইরিনয়েড, দাগ দাও বই, দাগ দাও, পথে পাইরিনয়েড, পথে প্রোটিন। তার মানে পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, ঠিক আছে। এর চারদিকে অনেক সময় স্টার্চ থাকে, চারদিকে কি থাকে তেমন গুরুত্বপূর্ণ না, জিনিসটা কি? প্রোটিন জাতীয়, ঠিক আছে। এবং এই যে ইউলোথ্রিক্স, এর ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্টের আকৃতিটা আমি বলছিলাম সামনে পড়াবো। দেখো, বেল্ট আকৃতির, ফিতা আকৃতির, গার্ডল আকৃতির, আংটি আকৃতির, তার মানে অনেকগুলো আকৃতি এক্ষেত্রে হইতে পারে। বাকিগুলো একটা করে, বাট এর অনেকগুলো আকৃতি হইতে পারে, ঠিক আছে। এর একটা অংশ আছে, নাম হচ্ছে হোল্ড ফাস্ট, ঠিক আছে। নিচের দিকে ক্রমশ যে সরু অংশটা, এর নাম হচ্ছে হোল্ড ফাস্ট, এটা জানতে হবে। নিচের দিকে ক্রমশ সরু, এর নাম হচ্ছে হোল্ড ফাস্ট, ঠিক আছে। হোল্ড ফাস্ট দ্বারা শৈবালটি মূলত কোনো বস্তুর সাথে লেগে থাকে। তো হোল্ড ফাস্ট ছাড়া প্রত্যেক কোষে কি থাকে? নিউক্লিয়াস থাকে। দেখো, হোল্ড ফাস্টের ভিতরে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, এটা গুরুত্বপূর্ণ যে নিউক্লিয়াস থাকে না কোন অংশে? হোল্ড ফাস্ট অংশে, ঠিক আছে। এই হচ্ছে পড়া গেল। বাংলাদেশে কোন কোন জাত পাওয়া যায়? বাংলাদেশের জাতের মধ্যে দেখবা অনেক গ্রামের মানুষ থাকে যারা সহজ সরল সিম্পল, তাহলে ইউলোথ্রিক্স গুলা যেগুলা গ্রামে থাকে সেগুলা সিম্পল ইউলোথ্রিক্স, ঠিক আছে। তারপরে বাংলাদেশে মানুষের নাম কিরকম হয়? বাংলাদেশের মানুষের নাম কেমন হয়? রিমা মানুষের নাম না, রিমা। তাহলে তারপরে ইউলোথ্রিক্স যেটা রিমা, এটা হচ্ছে বাংলাদেশি জাত, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো ভেরিয়া বিলিশ মানে হচ্ছে ইবিলিশ। দেখো, ভেরিয়া বিলিশটা তুমি পারবা ইবলিশ। কিছু মানুষ আছে বাংলাদেশে খুব পুংটা না, অনেক ইবলিশ টাইপের না, শয়তান টাইপের, তাহলে কিছু ইলেকট্রিক্স আছে যেগুলো হচ্ছে ইবলিশ, ঠিক আছে। দেখো কেমনে মনে রাখতেছি আমরা, কিছু ইলেকট্রিক্স যেগুলো গ্রামে থাকে এগুলো সিম্পল সহজ সরল, কিছু আছে যেগুলো ইবলিশ পুংটা, আবার কিছু আছে যেগুলো হচ্ছে মেয়েদের নামে রিমা। শেষ, পড়া হয়ে গেল। এই 3টা প্রজাতি হচ্ছে বাংলাদেশ থেকে বর্ণনা করা হয়েছে। যদি বলে যে এই সিমপ্লেক্সটা আবিষ্কার করছে কে, তাহলে প্রফেসর নুরুল ইসলামের নামটা মাথায় রাখবা। এটা সম্ভবত বাংলাদেশের এন্ডেমিক, মানে বাংলাদেশের বাইরে পাওয়া যায় না, ঠিক আছে। একটু টেকনিক দিয়ে মনে রাখলে পড়াগুলো আর কি মনে থাকবে, নাইলে তোমার এক্সাম হলে প্যাচা যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, অঙ্গজ বংশবৃদ্ধি কিভাবে? খণ্ডায়নের মাধ্যমে। আমরা একটু আগে দেখছি শৈবাল কিভাবে অঙ্গজ জনন হয়, ওই পড়াগুলাই। আচ্ছা, অযৌন জনন কি দেওয়া হয়? স্পোর দেওয়া হয়। তো এটা জুস স্পোরের উদাহরণে পাইছিলাম কিনা বলো? জুস স্পোর ইউলোথ্রিক্স পাইছে কিন্তু। আচ্ছা, জুস স্পোর গুলা 4 ফ্লাজেলা বিশিষ্ট হয়। এইখানে একটা লাইন লেখা আছে, দেখো, শৈবালের জ দিয়ে যেই নাম সেগুলো মূলত 4 ফ্লাজেলা। যেমন জ দিয়া জুস স্পোর, জ দিয়া জাইগোট, এটা কিন্তু মেডিকেল আসছিল যে ফ্লাজেলা কয়টা, আনসার হচ্ছে 4টা, ঠিক আছে। শৈবালের কি বললাম? শৈবালে কি বললাম? জ দিয়া যে নামগুলা পাবা তারা মূলত 4টা ফ্লাজেলা। জুস স্পোরেও 4টা ফ্লাজেলা, জাইগোটেও 4টা ফ্লাজেলা। ওকে, গেল। আমাদের এই জুস স্পোরাঞ্জিয়াম সম্পর্কে একটু পড়তে হবে। জুস স্পোরাঞ্জিয়াম জিনিসটা কি? যেখানে জুস স্পোর তৈরি হয়। স্পোরাঞ্জিয়াম মানে যেখানে স্পোর তৈরি হয়, তাহলে জুস স্পোরাঞ্জিয়াম মানে যেখানে জুস স্পোর তৈরি হয়। আচ্ছা, এই জুস স্পোরাঞ্জিয়াম থেকে কয়টি স্পোর তৈরি হইতে পারে? 1 থেকে 32টি পর্যন্ত স্পোর তৈরি হইতে পারে। এই জিনিসটা যা জেনে রাখলা। এখন কি বললাম কথাটা? 1 থেকে কয়টা হইতে পারে? 32টা হইতে পারে। এখন কিছু স্পোর আছে যেগুলো ছোট, কিছু আছে যেগুলো বড়। ছোটগুলোর নাম হবে মাইক্রো জুস স্পোর, বড়গুলোর নাম হবে মেগা জুস স্পোর। আমরা জানি যত বড় তত সংখ্যায় কম, আর যত ছোট তত সংখ্যায় বেশি। তো যেগুলো ছোট মাইক্রো জুস স্পোর, এদের সংখ্যা বেশি, 8 থেকে 32, রেঞ্জ কিন্তু 32 পর্যন্ত, ওই যে 32টি পর্যন্ত তৈরি হইতে পারে। তাহলে ছোটগুলা হইতে পারে 8 থেকে 32, আর বড়গুলা মেগাস্পোর হইতে পারে 1 থেকে 4টা। দেখো বুঝছো কিনা? বড় মানে সংখ্যায় কম,
ছোট মানে সংখ্যায় বেশি। ঠিক আছে, জুস্পোরগুলো নাশপাতি আকৃতি, এটা একবার দেখে রাখবা। এগুলা কিছু লাগবে না, সব আগে পড়া হয়ে গেছে। এই দেখো আমাদের শৈবালে যে যৌন জনন ইউলোথ্রিক্সের ক্ষেত্রে, এই যৌন জননের ক্ষেত্রে ইউলোথ্রিক্সের কোন ধরনের পাওয়া যায়? আনসার হচ্ছে আইসোগ্যামাস, মানে এদের দুইটা যে স্পোর দুইটা দেখতে একই রকম। আইসো সেম, তিনটা পদ্ধতি পড়ছিলাম, আইসো, অ্যানাইসো আর উগ্যামাস। এর মধ্যে ইউলোথ্রিক্সে পাওয়া যায় আইসোগ্যামাস। এখানে 8 থেকে 64টি প্রোটোপ্লাস্ট দিতে পারে, এই সংখ্যাটা লাগবে। ওই 1 থেকে 32, 8 থেকে 64 সংখ্যা দুটো লাগবে, আর কিছু লাগবে না। আর 4টা ফ্লাজেল অলরেডি বলে দিছি, জ দিয়া যেগুলো 4টা ফ্লাজেলা। ইউলোথ্রিক্সের জীবনচক্র হ্যাপ্লন্টিক। এই কথাটার মানে কি? হ্যাপ্লন্টিক মানে কি, ডিপ্লন্টিক মানে কি, এই কথাগুলো কোত্থেকে আসলো আমরা একটু আলিম স্যারের বই থেকে দেখার চেষ্টা করব। এটা আমাদের হাসান স্যারের বইয়ে সুন্দর করে গুছানো নাই, এই জন্য আমরা আলিম স্যারের বইয়ে চলে যাব। টপিকের নাম হচ্ছে শৈবালের জীবনচক্র। যে কোনো সময় প্রশ্ন চলে আসতে পারে। আচ্ছা, খেয়াল করো, এই যে শৈবালের জীবনচক্রের টাইপগুলো দেখতে পাচ্ছ, হ্যাপ্লন্টিক, ডিপ্লন্টিক, আইসোমেরিক, হ্যাটারোমরফিক, হ্যাপ্লোবায়োন্টিক, ডিপ্লোবায়োন্টিক, অনেকগুলো বুঝো না। আচ্ছা, চলো আমরা বেসিকটা একটু ক্লিয়ার করি। হোয়াট ইজ হ্যাপ্লন্টিক? যেসব শৈবালের অঙ্গজ দেহ হ্যাপ্লয়েড এবং জাইগোটগুলা ডিপ্লয়েড, যেমন ইউলোথ্রিক্স মাত্র আমরা দেখলাম। হ্যাপ্লন্টিক মানে কি? মূল দেহ হ্যাপ্লয়েড, তাহলে জাইগোট কি? ডিপ্লয়েড, যেহেতু একটা বিপরীত হবে। ডিপ্লন্টিক মানে কি? মূল দেহ ডিপ্লয়েড, বাট গ্যামিট কি হবে? হ্যাপ্লয়েড। ডিপ্লন্টিক মানে মূল দেহ ডিপ্লয়েড গেল। যেমন যে সার ডাকতে বলছিল, মনে আছে? তার ইচ্ছে দেখতে কিন্তু উদ্ভিদের মতো, তার মানে তার মূল দেহ উদ্ভিদের মতো, ডিপ্লয়েড। পড়া কি বুঝাতে পারতেছি কিনা? পড়া বুঝছো কিনা? এখন আসো আইসোমেরিক। আইসোমেরিক তেমন গুরুত্বপূর্ণ না, আইসোমেরিক তেমন গুরুত্বপূর্ণ না। এরা হচ্ছে অঙ্গ সংস্থানিকভাবে একই রকম, একটি ডিপ্লয়েড এবং একটি হ্যাপ্লয়েড অঙ্গজ বিদ্যমান। এটা নিয়ে প্যারা নাই, তোমার লাগবে এই দুইটা, 5 আর 6। ঠিক আছে, 3 4 নিয়ে প্যারা নাই, লাগবে হচ্ছে 5 আর 6। দেখো, হ্যাপ্লোবায়োন্টিক, ডিপ্লোবায়োন্টিক। হ্যাপ্লোবায়োন্টিক মানে কি? জীবনচক্রে 3টি দশা বিদ্যমান। ডিপ্লোবায়োন্টিক জীবনচক্রে 3টি দশা বিদ্যমান। খেয়াল করো, 2 3টা, এর 2টা দশা হ্যাপ্লয়েড, তাই তার নাম হচ্ছে হ্যাপ্লোবায়োন্টিক। এর 2টা দশা ডিপ্লয়েড, এর নাম ডিপ্লোবায়োন্টিক। দেখো বুঝছো কিনা, এই জিনিসটা তোমার লাগবে। হ্যাপ্লোবায়োন্টিক, ডিপ্লোবায়োন্টিক, এর জীবনে যে দশা মানে স্টেপ, ধাপ, যেমন আমাদের জীবনে দশা কি কি? ছোটবেলা চাইল্ড, মানে ছোট শিশু ছিলাম, এরপর হচ্ছে চাইল্ড হইছি, বাচ্চা হইছি, এরপর আস্তে আস্তে বসন্তকাল, তারপর আস্তে আস্তে বড় হইলাম, এরপর বৃদ্ধ। এই যে এগুলো তুমি ধাপ ধরতে পারো, জীবনচক্রে ধাপ ধরতে পারো। ঠিক আছে, তো শৈবালের ক্ষেত্রে যেরকম হ্যাপ্লোবায়োন্টিক, জীবনচক্রে 3টা দশা, 2টা দশা হ্যাপ্লয়েড, একটা ডিপ্লয়েড, তাই হ্যাপ্লোবায়োন্টিক। ডিপ্লোবায়োন্টিক 2টা দশা কি? ডিপ্লয়েড, একটা হ্যাপ্লয়েড, তার নাম হচ্ছে ডিপ্লোবায়োন্টিক। দেখো বুঝছো কিনা? পারবা? পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, আমি তাহলে নেক্সট টপিকে চলে যাচ্ছি। বইয়ে দেখো, আমাদের হাসান স্যারের বই কিন্তু কথা আছে, তার নাম হচ্ছে হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড বাট গ্যামিট গুলো হ্যাপ্লয়েড। পারবা ইনশাল্লাহ। আচ্ছা, এখানে একটা দশা আছে, নাম হচ্ছে পামেলা দশা। কি দশা? পামেলা দশা। তো আমি এইভাবে মনে রাখতাম যে সিইউ পামেলা, বইয়ে লিখে রাখো, সিইউ পামেলা। পামেলা একটা মেয়ের নাম, যার সাথে আমার মানে বিদায় হয়ে গেছে মাত্র, আমি তাকে টাটা দিচ্ছি, টাটা, সিইউ পামেলা। ঠিক আছে, এই সি, সি কথাটাকে সি দিয়ে লেখা যায় না, সি, সি কথাটাকে সি লেখা যায়, সি দিয়া হচ্ছে ক্লামাইডোমোনাস, আর ইউ, ইউ দিয়া হচ্ছে ইউলোথ্রিক্স। সি দিয়া হচ্ছে ক্লামাইডোমোনাস, ইউ দিয়া হচ্ছে ইউলোথ্রিক্স। তাহলে ক্লামাইডোমোনাস এবং ইউলোথ্রিক্সের মধ্যে, ক্লামাইডোমোনাস এবং ইউলোথ্রিক্সের মধ্যে আমরা কি দেখতে পাবো? পামেলা দশা দেখতে পাবো। হোয়াট ইজ পামেলা দশা? শুষ্ক পরিবেশে, শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজমটা বিভাজিত হয়ে জেলাটিন দ্বারা যদি আবদ্ধ থাকে, এই 2টা লাইন জাস্ট পড়লে হবে। শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বিভাজিত হয়ে জেলাটিন দ্বারা আবদ্ধ থাকে, এই লাইনটা পড়লেই তার নাম হচ্ছে পামেলা দশা। স্পেশাল একটা স্টেপ, যাতে সে শুষ্ক পরিবেশটা কাটায় উঠতে পারে, প্রতিকূল পরিবেশে যে কাটায় উঠতে পারবে। এক একজন জীবের তার লাইফ
সেটেল করার এক এক রকমের সিস্টেম কিন্তু আল্লাহ শিখাই দিছে, ঠিক আছে? এটাও তার এক ধরনের সিস্টেম। কথা বুঝতে পারছো? ওকে, আমরা চলে আসছি শৈবালের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে। শৈবালের যেমন উপকারিতা আছে, অপকারিতাও আছে। ছত্রাকের ক্ষেত্রে কিন্তু উপকারিতা থেকে অপকারিতা বেশি, বাট শৈবালের দুইটাই তুমি পাবা ব্যালেন্সড, প্লাস পড়াও কম, অল্প পড়া, মজার পড়া, ঠিক আছে? ওকে, আচ্ছা ভাইয়া কারে টাটা দেয় নাই? আমি কারে টাটা দেই নাই, আমি জাস্ট বলছি সি ইউ পামেলা, ঠিক আছে? টাটা দেই নাই কারে। আচ্ছা দেখো, শৈবালের উপকারী ভূমিকাগুলো চল একবার দেখে ফেলি। বায়ুমণ্ডলে অক্সিজেন যোগ 60%, যেহেতু ফটোসিনথেসিস করে তার মানে এর কিন্তু অক্সিজেন যোগের ক্ষেত্রে ভূমিকা আছে। যেমন দেখো, সালোক সংশ্লেষণের ফলে বায়ুমণ্ডলে অক্সিজেন জমা হতে হতে বর্তমানে যে 20 ভাগে নিয়ে আসছে, এটা কিন্তু শৈবাল দ্বারাই শুরু হয়েছে, ঠিক আছে? শৈবাল কিন্তু নীলাভ সবুজ শৈবাল কিন্তু প্রথম সালোক সংশ্লেষণ করে। আচ্ছা, পরিবেশ দূষণ রোধ, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে নেয়, 60% পর্যন্ত ফটোসিনথেসিস করে। উৎপাদক হিসেবে কাজ করে, জলাশয়ে যেগুলো ফাইটোপ্লাঙ্কটনেরা কি উৎপাদক হিসেবে কাজ করে। বায়োফুয়েল টপিকটার মধ্যে আসো। বতে বায়োফুয়েল, বতে বায়োফুয়েল, বতে বট্রিকক্কাস, বতে হচ্ছে ব্রনি, তাহলে বট্রিকক্কাস ব্রনি হচ্ছে বায়োফুয়েল হিসেবে কাজ করে। শৈবালগুলো বায়োফুয়েল বা বায়োডিজেল হিসেবে কাজ করতে পারে, যে এই জন্য শৈবালকে বর্তমানে সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল হিসেবে দেখা হয়, ঠিক আছে? ওকে, গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়। নীলাভ সবুজ শৈবালে কিছু ফাইকোবিলিন প্রোটিন আছে যেখান থেকে মূলত এই আলোক রশ্মি নির্গত হয়, ঠিক আছে? তো যদি কোনো গোয়েন্দা সাবমেরিন কোনো জায়গা দিয়ে যায়, এই শৈবালগুলো তার গায়ে যদি লাগে, পরে এগুলো দেখে শনাক্ত করা যায় যে এখানে কোনো সাবমেরিন ছিল কিনা, অন্যান্য দেশ এখানে কোনো নজরদারি করতেছে কিনা। জাস্ট হেডলাইনটা পড়লেই হবে, ঠিক আছে? সমুদ্রে মাছের অবস্থান নির্ণয়। সমুদ্রের কিছু বিশেষ অঞ্চলে শৈবালের অধিক বৃদ্ধি ঘটে এবং খাদ্য প্রাপ্তির আশায় ওই মাছ অনেক বড় ঝাঁক ওই শৈবালের দিকে ছুটে যায়, পরে বড় বড় জাহাজগুলো যায়, সব মাছ ধরে নিয়ে এসে পড়ে, ঠিক আছে? তো অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো। এই হচ্ছে পড়া। মাটির বয়স নির্ণয়। মাটির যে কোনো অংশ কার্বন ডেটিং করে, ডায়াটম খোলসের কার্বন ডেটিং করে ওই মাটির বয়স নির্ণয় করা সম্ভব। এইভাবেই মূলত প্রত্নতাত্ত্বিক গবেষণায় মূলত দেখে যে কত বছর আগের এটা নিদর্শন। বুঝতে পারছো কিনা? মানুষের খাদ্য হিসেবে এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ যে ক্লোরেল্লা নামক যে শৈবাল, এটা মূলত ভিটামিন সমৃদ্ধ শৈবাল। এটা পরীক্ষা আসতে পারে, নিচের কোনটি ভিটামিন সমৃদ্ধ হচ্ছে শৈবাল, ঠিক আছে? আলভা ল্যাকটুকা, এটা মানুষের খাদ্য হিসেবে গ্রহণ করে আসছে। তো ল্যাকটো মানে হচ্ছে মনে রাখবা দুধ রিলেটেড, মানুষ খায়, তাহলে ল্যাকটো জাতীয় শৈবালও কি মানুষ খায়, ঠিক আছে? শৈবাল থেকে ফিল্টার, এটা 5 স্টার টপিক, এটা 5 স্টার টপিক। এখান থেকে সম্ভবত প্রশ্ন আসছিল 2 বছর আগে। শৈবাল থেকে ন্যানো ফিল্টার তৈরি করা হয়, এটা কোন শৈবাল থেকে করা হয়? এটা লাগবে। আনসার হচ্ছে পিথোফোরা। প প ফ প ফ, পতে পিথোফোরা, ফতে ফিল্টার, শেষ। পতে পিথোফোরা, ফতে হচ্ছে ফিল্টার, এবং এই ফিল্টারটা মূলত একটা সেলুলোজ সমৃদ্ধ, এটা মাথায় রাখবা। ওকে, এই ওয়াটার ব্লুম টপিকটা তুমি যদি মন ট্রিক খেয়াল করো, মানে মন দিয়ে মনে রাখো, তাইলে অপশন দেখে সমস্যা হতে পারে, অপশনে ম্যাক্রোসিস্টিস থাকতে পারে। এই জন্য তুমি পড়বা ও মাই নোস, এই ট্রিকটা। ও দিয়া অসিলেটোরিয়া, নোজ দিয়া হচ্ছে মানে নস্টক, মাই দিয়া হচ্ছে ম্যাক্রোসিস্টিস, ঠিক আছে? এই প্রত্যেকটা কিন্তু তুমি এর আগে পড়ছো। নস্টক, অসিলেটোরিয়া ওই যে অঙ্গজ ধরনের পড়ছো, ম্যাক্রোসিস্টিস তুমি পড়ছো ওই যে ক্যাল্প ফরেস্টের ক্ষেত্রে, তারপরে 60 মিটার লম্বা হইতে পারে, ওইখানে কিন্তু তুমি পড়ছো, তাই না? খুবই ইজি টপিক কিন্তু। আচ্ছা, উদ্ভিদের রোগ সৃষ্টির ক্ষেত্রে দেখো সেফালিউরোস ভিরেসেন্স, এগুলা চা কফি ম্যাগনোলিয়া গাছে রোগ সৃষ্টি করতে পারে, ঠিক আছে? তো এই যে চা কফি, তাহলে দেখো চা কথাটার সাথে তুমি এই সেফালো কথাটা মানে চা, তারপর হচ্ছে সেফালো মানে কি চে, সিই মিল করতে পারবে না। চা যদি ফেসবুকে লেখো কেমনে লিখবা? CHA, ঠিক কিনা? তাহলে এই জিনিসের সাথে এই যে এই সিই কথাটা মিল করতে পারবা কিনা? চা মনে থাকলে কফি মনে থাকবে, সাথে ম্যাগনোলিয়া মনে রাখবা। আমার কথাটা বুঝছো কিনা? যে চা কফিতে কোন শৈবাল রোগ সৃষ্টি করে? চা CHA, তাহলে রোগের মধ্যে সিই থাকবে, সি দিয়ে হচ্ছে সেফালিউরোস। ওকে ওকে, বুঝতে পারছো? মাছের রোগ সৃষ্টির মধ্যে ওয়েডোগোনিয়াম, দেখো এটা লাগবে তোমার। আমরা পড়ছিলাম যে ওয়েডোগোনিয়াম, এখানে ডগ, তাহলে কুকুরকে কি দিয়া ধরি?
কুকুরকে হচ্ছে জাল দিয়া ধরি, তাই না? তার মানে ওইডোকোনিয়ামের ক্লোরোপ্লাস্ট হচ্ছে জালিকাকার। জাল দিয়ে আমরা আর কি ধরি? মাছ ধরি। এই দেখো মাছের রোগ। আমার পড়াটা রিলেট করতে পারছো কিনা? ওয়েডোগোনিয়াম যে শৈবাল, ডগ পাইছিলাম, ডগ মানে কি? কুকুর। কুকুর রে জাল দিয়া ধরো, তার মানে ওয়েডোগোনিয়ামের ক্লোরোপ্লাস্ট জালিকাকার। জাল দিয়া আর কি ধরো? মাছ ধরো। তাহলে মাছের রোগ ওয়েডোগোনিয়াম, মাছের রোগ ওয়েডোগোনিয়াম। কোথায়? মাছের কোথায়? ফুলকায়, মাছের ফুলকায়। আচ্ছা, বিভিন্ন স্থাপনার ক্ষতি করতে পারে। দেয়ালে শ্যাওলা পড়লে দেয়াল ক্ষয় হয়ে যায়, রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যেতে পারে। যেমন আমি পুকুর পাড়ের কথা বলছিলাম, পিছলা খায় পড়ে গেলে কমর শেষ, শ্যাওলা পড়ে। তো এইগুলো হচ্ছে কি শৈবালের ক্ষতিকর দিক। ঠিক আছে, শৈবাল পড়া কিন্তু শেষ, শৈবাল পড়া কিন্তু এইগুলাই। আমরা চলে যাব লাইকেনের পড়ার মধ্যে। ঠিক আছে, আমাদের আজকে কিন্তু ক্লাসের দুইটা টপিক, একটা হচ্ছে শৈবাল, একটা হচ্ছে লাইকেন। লাইকেন একদমই কম সময় লাগবে, লাস্টে একটা ছক করে দিব, বই থেকে পড়ানোর পর লাস্টে একটা ছক করে দিব ইনশাল্লাহ। ওকে, আর 10 মিনিটের মতো ক্লাস হবে, এরপর দেখবা ক্লাস শেষ ইনশাল্লাহ। ঠিক আছে, লাইকেন শৈবাল ও ছত্রাকের সহাবস্থান, মানে শৈবাল ও ছত্রাক একসাথে মিলে হচ্ছে যে মিথজীবী অবস্থান তৈরি করছে, তার নাম হচ্ছে লাইকেন। তো আমরা জানি যে ছত্রাক মূলত কি করে? ছত্রাক মূলত আশ্রয় দেয় শৈবালকে, আর শৈবাল হচ্ছে খাদ্য তৈরি করতে পারে। শৈবাল কি করতে পারে? খাদ্য প্রস্তুত করতে পারে। তো এই যে শৈবাল আর ছত্রাক যদি একসাথে হয়, এরা কিন্তু যে কোনো পরিবেশে টিকে থাকার মতো সক্ষমতা অর্জন করে। ঠিক আছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে শৈবাল আর ছত্রাক একসাথে মিলে যে কোনো জায়গায় বা যে কোনো পরিবেশে এরা কিন্তু টিকে থাকতে সক্ষম। এই জিনিসটা আমাদের লাগবে। এই টপিকটা দেখো, লাইকেনের বাসস্থান, এই টপিকটা আমাদের লাগবে। লাইকেন এমন একটি সম্প্রদায় যারা এমন সব পরিবেশে জন্মাতে পারে যেখানে অন্য আর কোনো জীব বেঁচে থাকতে পারে না। যেমন অনুর্বর, বন্ধা, বালু বা পাথরের মতো আবাসে এরা জন্মাতে পারে। কেন? কারণ শৈবাল খাদ্য তৈরি করে, আর ছত্রাক হচ্ছে এটার মধ্যে কি দেয়? আশ্রয় দেয়। ঠিক আছে, গাছের বাকল, সজীব পাতা, বন্ধা মাটি, পাকা দেয়াল, মরুভূমি টরুভূমি যাই বলো সব জায়গায় তৈরি হতে পারে। তাই লাইকেনকে বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়, কসমোপলিটান। এই কসমোপলিটান ওয়ার্ডটা অনেকে জানো না, বিশ্বজনীন হচ্ছে কসমোপলিটান। বিশ্বজনীন উদ্ভিদ কোনটা? কসমোপলিটান উদ্ভিদ কোনটা? আনসার হচ্ছে লাইকেন। লাইকেনের বৈশিষ্ট্যের মধ্যে শৈবাল ও ছত্রাকের মিক্সড বৈশিষ্ট্য পাবা। লাইকেন একটি দ্বৈত সংগঠন, শৈবালও আছে ছত্রাকও আছে। ঠিক আছে, যে ছত্রাক কি করে? থ্যালাসে কাঠামো গঠন করে, মানে বাড়ি গঠন করে। ওই বাড়ির ভিতরে আশ্রয় দেয় শৈবালকে। ছত্রাক কাঠামো গঠন করে, আশ্রয় দেয় শৈবালকে। ঠিক আছে, আকৃতিগতভাবে লাইকেন হচ্ছে থ্যালয়েড চ্যাপ্টা। থ্যালয়েড মানে কি? মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। শৈবাল এবং ছত্রাক দুইটাই তো থ্যালয়েড, লাইকেন থ্যালয়েড হবে না? বুঝতেছো কিনা? অধিকাংশই ধূসর বর্ণের, তবে বিভিন্ন কালার হইতে পারে। স্ববুঝি, কারণ শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। ঠিক আছে, লাইকেনের উভয় জীবে অঙ্গজ ও অযৌন জনন ঘটে, কিন্তু যৌন জনন হয় শুধুমাত্র ছত্রাকে। কথা বুঝছো কিনা? যৌন জনন হবে শুধুমাত্র ছত্রাকে, মুখস্থ রাখবা। লাইকেন অনুর্বর মাধ্যমে জন্মাতে পারে, যেখানে অন্য কেউ জন্মাতে পারে না, অলরেডি বলছি। ঠিক আছে, কঠিন শিলাতেও এরা জন্মাতে পারে, সেখানে মাটি গঠন করতে পারে এরা। উদ্ভিদের যেমন মূল থাকে, এদের মূলের মতো অংশ রাইজাইন থাকে। ঠিক আছে, রাইজাইন, এই রাইজাইন দিয়ে এরা মূলত পানি শোষণ করে। তো প্রশ্ন আসতে পারে, লাইকেন কি দিয়ে পানি শোষণ করে? রাইজাইন দিয়ে পানি শোষণ করে। এরা বায়ু দূষণের প্রতি উচ্চ মাত্রায় সংবেদনশীল। ঠিক আছে, বায়ু দূষণ তারা হচ্ছে সহ্য করতে পারে না, বিষয়টা এরকম। ওকে, লাইকেনের গঠন এবং গঠনের মধ্যে ছত্রাক ও শৈবালের পারস্পরিক নির্ভরশীলতা। বিষয়টা হচ্ছে এরকম জামাই বউয়ের মতো সম্পর্ক। মিথজীবী সম্পর্ক মানে হচ্ছে জামাই বউর মতো সম্পর্ক। জামাই কি করে? বাইরে থেকে রান্না বান্না সরঞ্জাম আনা দেয়, বাজার করে আনা দেয়, আর হচ্ছে তোমার বউ রান্না করে। তো এখানে শৈবাল হচ্ছে বউ, সে রান্না করে, খাবার তৈরি করে। ছত্রাক হচ্ছে জামাই, সে সব জিনিসপত্র ম্যানেজ করে দেয়। ঠিক আছে, লাইকেন সমাঙ্গ দেখি, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, অলরেডি বুঝছো। একটি লাইকেন দুটি জীবী উপাদান নিয়ে তৈরি। শৈবাল হচ্ছে ফটোবায়ন্ট, যেহেতু সে রান্না করতে পারে, ফটোসিনথেসিস করে, তাই ফটোবায়ন্ট। আর ছত্রাক হচ্ছে মাইক্রোবায়ন্ট। ঠিক আছে, শৈবাল ছত্রাক উভয় উপকৃত হয়, কেউ কারো অপকার করে না, তাই এটাকে বলা হয় মিথজীবিতা। এটা স্পেশাল নাম দেওয়া হয়েছে মিউচুয়ালিজম। ঠিক আছে, মিথজীবিতা নাম দেওয়া হয়েছে। তো কে কিভাবে উপকৃত হয়? জাস্ট ওই জামাই বউয়ের কথাটা মাথায় রাখলেই হবে। জামাই কি করে? বউকে হচ্ছে তার বাসায় নিয়ে আসে, মানে আশ্রয় দেয়। তাহলে শৈবাল কি করে? ছত্রাকের দেহে আশ্রয় গ্রহণ করে।
ছত্রাক পরিবেশ থেকে পানি বলো, লবণ বলো, জলীয় বাষ্প এগুলা শোষণ করে শৈবালকে দেয়। মানে জামাই যেমন বাইরে থেকে বাজার করে নিয়ে আসে, ছত্রাক বাইরে থেকে জলীয় বাষ্প, লবণ, পানি টানি নিয়ে আসে। আর শৈবাল কি করে? এগুলো রান্না করে। ছত্রাক আনে আর শৈবাল কি করে? রান্না করে। ছত্রাক চারদিক থেকে শৈবালকে ঘিরে রাখে, মানে একটা আশ্রয় দেয়। ঠিক আছে, ওকে। এরপরের লাইন দেখো, শৈবালের দৈহিক নিরাপত্তা নিশ্চিত হয় জামাই বউয়ের মতো। ছত্রাকের দেহে শারীরবৃত্তীয় কাজের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, ওইগুলো মূলত শৈবাল কি করে? সার শোষণ প্রক্রিয়া কাজে লাগায়। দেখো বুঝছো কিনা? এখানে দেখো ছত্রাক যেভাবে উপকৃত হয়, মানে জামাই কিভাবে উপকৃত হয়। তখন দেখলাম বউর উপকার, বউ কি কি জিনিস পায়। এবার দেখো জামাই কেমনে উপকার পায়। ছত্রাক নিজ দিয়ে আশ্রয়ের বিনিময়ে শৈবাল থেকে যে খাবারগুলা তৈরি হয় এগুলা খায়। যেমন জামাই কি করে? বউ রান্না করে, খায় কিন্তু দুইজনই। রান্না করে একজন, খায় দুইজন, বেশ এরকম। ঠিক আছে, ওকে। ছত্রাকের শারীরবৃত্তীয় কাজের ফলে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, মানে বাস্তব জীবনে চিন্তা করলে ধরো জামাই যে জামা কাপড় পরে, জামা কাপড় কিন্তু ধুইয়া দেয় বউ, বিষয়টা এরকম। বর্জ্য পদার্থগুলো কিন্তু পরিষ্কার করে শৈবালে। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তাহলে বুঝছো কিনা জামাই বউ কাহিনী? বুঝছো কিনা? ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে। খেয়াল করো, অনেকদিন পরে লাইভ ক্লাস করতেছো। ওকে, ঠিক আছে, ভেরি গুড, লাইভ ক্লাস করো, কাজে লাগবে। তো এই যে শৈবাল এবং ছত্রাক, এইটার ঘটনাকে কিছু বিজ্ঞানী আবার ভালো মতো সহ্য করতে পারে নাই। ঠিক আছে, তারা সহ্য করতে পারে না। তারা কি বলতেছে? যে লাইকেনে শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করে। বিষয় হচ্ছে এরকম, দেখবা জামাই বউ সুখে শান্তিতে আছে, কিছু লোক এসে বলে বউ বেশি কাম করতেছে, জামাই বেশি সুখ নিতেছে, জামাই দিয়ে বইয়ে থাকে, কোনো কাম কাজ করে না। ঠিক আছে, পিন মারা না কিছু এরকম কিছু বিজ্ঞানীরা তারা চিন্তা করলো যে শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করে এবং শৈবালটি ছত্রাকের কৃতদাস হিসেবে অবস্থান করে। মানে তারা বউরে কৃতদাস বলতেছে, বিষয় হচ্ছে এরকম। ঠিক আছে, শৈবালটি ছত্রাকের কৃতদাস হিসেবে অবস্থান করে, কিছু কিছু বিজ্ঞানীরা বলতেছে। ঠিক আছে, পিন মারতেছে শৈবাল ছত্রাককে। তো এটাকে তারা বিশেষ ধরনের মিথজীবিতা বা হ্যালোটিজম নামে ঘোষণা করছে, এই আর কিছু না। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখন লাইকেনের শ্রেণীবিভাগ দেখবো। ভাইয়া উদাহরণগুলো লাগবে কিনা? উদাহরণগুলো লাগবে না, এগুলো লাগবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, শৈবালের বৈশিষ্ট্য সব মেয়েদের সাথে, ছত্রাকের বৈশিষ্ট্য সব ছেলেদের সাথে। আসলেই তারা জামাই বউ? হ্যাঁ, আসলেই তো জামাই বউ, আমি তো এটাই বললাম, আসলে তো জামাই বউ। ঠিক আছে, শৈবালের বৈশিষ্ট্য মেয়েদের সাথে মিলে, ছত্রাকের বৈশিষ্ট্য ছেলেদের সাথে মিলে। ঠিক আছে, আচ্ছা, ওকে। দেখো ভাইয়া, এইগুলার কি কি জানতে হবে? জাস্ট নাম এবং কোথায় জন্মায়, উদাহরণ লাগবে না। আচ্ছা, খেয়াল করো, কর্টিকোলাস, কর্টিকোলাস, বাকলের মধ্যে ক আছে, কাণ্ডের মধ্যে ক আছে। টেরিকোলাস, মাটির মধ্যে টি আছে, টি দিয়ে হচ্ছে টেরিকোলাস। ঠিক আছে, এটা একটু মানে অদ্ভুত নাম। ঠিক আছে, তোমরা সুন্দর করে পড়ো, সমস্যা নাই। নাম দিছে সেক্সিকোলাস। কি নাম দিছে ভাই? সেক্সিকোলাস আবার কিরকম নাম হয়? সেক্সি মানে সুন্দর, ঠিক আছে, বাট এটা তো সমাজে সুন্দরভাবে নেওয়া হয় না। এখন আমি ক্লাস নিচ্ছি, কেউ যদি ক্লাস একটা লাগাই দেয় যে ভাই এগুলা কি পড়ায়, তাই না? আচ্ছা, সেক্সিকোলাস মানে এটা কোথায় জন্মায়? এটা হচ্ছে এই যে শিলাখণ্ডের উপর জন্মায়। ঠিক আছে, আমি কিছু বললাম না, তোমরা বুঝে নাও। এই শিলার সাথে এই জিনিসটা একটু রিলেট করে নেওয়া। হ্যাঁ, আমি মুখ দিয়ে কিছু বললাম না। আচ্ছা, লিগনিকোলাস, এটা হচ্ছে কাঠের উপর জন্মায়। কাঠ মানেই লিগনিন, কাঠের মধ্যে সেলুলোজ থাকে, লিগনিন থাকে, তাহলে কাঠ মানেই হচ্ছে লিগনিন। ঠিক আছে, অমনি, অমনি মানে হচ্ছে দুনিয়ার সব। ঠিক আছে, অমনি মানে দুনিয়ার সব। যেমন আমরা বলি না যে অমনিভোরাস, সর্বভুক, অমনিপটেন্ট, সর্বশক্তিমান, বিষয়টা এরকম। অমনি মানে দুনিয়ার সব, সব কিছুর মধ্যে জন্মাইতে পারে। হাড়, চামড়া, লৌহ, কাঁচ, চুল, যেটাই বলো সবকিছুর মধ্যে জন্মাইতে পারে। ফলিকোলাস, ফল থেকে তুমি মনে রাখবা ফার্ন, ফল থেকে মনে রাখবা ফুল। ফুল মানে কি? সপুষ্পক উদ্ভিদ। দেখো বুঝতেছো কিনা? ফলিকোলাস ফার্ন, ফলিকোলাস ফার্ন। ঠিক আছে, ওকে, ওকে। নেক্সট দেখো, গঠনগত শ্রেণীবিন্যাস। না, তখন যেটা পড়ছো এটা কিন্তু পরীক্ষায় কম আসে। পরীক্ষায় আসে হচ্ছে গঠনগত। এই তোমাদের কমেন্ট করতে হবে না তো, তোমরা মনে মনে পড়ো, যেটা বলছি এটা মনে মনে পড়ো, পড়া শেষ বুঝলা যাও। আচ্ছা, গঠনগত শ্রেণীবিন্যাস থেকে প্রশ্ন আসে, মনোযোগ দাও। 5 ভাগে ভাগ করা যায় গঠনমূলক শ্রেণীবিন্যাসে, 5 ভাগে ভাগ করা যায়। ভাই এখানেও কি উদাহরণ লাগবে? উদাহরণ আমরা পড়বো না এখান থেকে, পড়া মনে রাখা খুবই টাফ, পড়ার দরকার নেই, পরীক্ষা আসে নাই, কোনো সময় আসবে না ইনশাল্লাহ। ক্রাস্টোস, প্রথমে হেডলাইন গুলা, গঠনগতভাবে নিচের কোনটি লাইকেনের প্রকারভেদ বা প্রকারভেদ নয়?
ক্রাস্টোস। আচ্ছা এগুলো ভাগ করছে কে? আচ্ছা 5টা ভাগে ভাগ করছে কে? বিজ্ঞানী হক্সওয়ার্থ এবং হিল, এই যে এই নামটা, ঠিক আছে, বিজ্ঞানী হক্সওয়ার্থ এবং হচ্ছে হিল। আচ্ছা কি কি 5টা প্রকারভেদ? ক্রাস্টোস, ফোলিওস, আগে হেডলাইন পড়বা, ক্রাস্টোস, ফোলিওস, ফ্রুটিকোস, ল্যাপ্রোস, সূত্রাকার। 5টা পড়ছো, এইবার আসো ভিতরের পড়ায়। দেখো কি কি পড়তে হবে। ক্রাস্টোস যেটা, এটা হচ্ছে চ্যাপ্টা ক্ষুদ্রাকার। বৈশিষ্ট্যগুলো আগে দেখো। পুরাতন দেয়াল, পাথর, পর্বতগাত্র এগুলোর গায়ে এসে লেগে থাকে। তে দেখো ক্রাশ, তোমরা বিভিন্ন মানুষের উপর ক্রাশ খাও, যে যার উপর ক্রাশ খাও সে তার সাথে লেগে থাকো কিনা, পিছে পিছে ঘুরো কিনা। ঘুরো তুমি না ঘুরলেও তোমার বন্ধু বান্ধব কেউ কারোর উপর ক্রাশ খাইলে ঘুরে। যেগুলা ক্রাশ খাইলে নিবিড় ভাবে পিছনে লেগে থাকে। রাইট মনে রাখবে। আচ্ছা ফোলিওস মাথায় রাখবা, ফোলিওস ফুলের সাথে পাতা থাকে, তাহলে পাতার মতো। ফুলের মধ্যে কাটা থাকে, তাহলে দেখো কাটা। ফুল কি গাছের মধ্যে দুলে, তাহলে আন্দোলিত। দেখো বুঝলা কিনা। ফোলিওস ফুলের সাথে পাতা থাকে, ফুলের সাথে কাটা থাকে, ফুল দুলে, তাহলে আন্দোলিত। দেখো মনে থাকবে কিনা, এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ওকে, নেক্সট ফোলিওজের পরে চলে আসবা ফ্রুটিকোস, ঠিক আছে, ফোলিওজের পরে চলে আসবা ফ্রুটিকোস। এগুলো চ্যাপ্টা বা দণ্ডের মতো, যা লাগবে না, তেমন গুরুত্বপূর্ণ না, জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা, চ্যাপ্টা বা দণ্ডের মতো। লাগবে হচ্ছে ল্যাপ্রোস হচ্ছে সরলের ল দিয়া ল্যাপ্রোস, মনে থাকবে বাচ্চারা, সরল ল দিয়া ল্যাপ্রোস, ঠিক আছে, সরল ল দিয়া হচ্ছে ল্যাপ্রোস। আচ্ছা পুরা লাইফস্টাইল নাকি, মানে পুরা জন্মের থেকে শুরু করে বিয়া শাদী প্রেম ভালোবাসা সবকিছু শৈবাল ছাত্রকে চলে আসছে আজকে। আচ্ছা সূত্রাকার লাইকেন সূত্রাকারী হবে, এটা নিয়ে পড়ার কি আছে ভাই। ওকে নেক্সট, লাইকেন গঠনকারী ছত্রাকের উপর ভিত্তি করে লাইকেন 2 রকম হইতে পারে। যদি ছত্রাকটা হয় অ্যাসকোমাইকোটা, তাহলে তা হবে অ্যাসকোলাইকেন। বেসিডিওমাইকোটা হইলে হবে বেসিডিও লাইকেন। ছত্রাক তো এখনো পড়ো নাই, তাই একটু হচ্ছে কঠিন লাগতে পারে। ছত্রাকের 2টা শ্রেণী আর কিছু না, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। লাইকেনের অন্তর্গঠন লাগবে, বেশি তথ্য না, আমি জাস্ট 2টা তথ্য পড়াবো এখান থেকে যেগুলা পরীক্ষায় আসে, ঠিক আছে। লাইকেনের অন্তর্গঠন থেকে একদম ছোট্ট 2-3টা প্রশ্ন আসে। যেমন দেখো পার্টটা দেখো, ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, মেডুলা, নিম্ন কর্টেক্স। শৈবাল স্তর আছে বাট ছত্রাক স্তর বলতে কিছু নাই। 1 নাম্বার পড়া শৈবাল স্তর বলতে কিছু আছে, ছত্রাক স্তর বলতে কিছু নাই। তাহলে যদি প্রশ্ন করে নিচের কোনটি লাইকেনের অন্তর্গঠন নয়, তাহলে অপশনে অবশ্যই ছত্রাক স্তর দিয়ে দিবে। একটা প্রশ্ন গেল। আচ্ছা এই যে দেখতেছো ঊর্ধ্ব কর্টেক্স, এই ঊর্ধ্ব কর্টেক্সে এই হাইফার মধ্যে ইচ্ছা মতো গোল্লা দাও, ঠিক আছে। প্রশ্ন আসবে হাইফা থাকে কোন স্তরে, ঠিক আছে। তাহলে হাইফা থাকে ঊর্ধ্ব কর্টেক্স, একদম উপরে ঊর্ধ্ব কর্টেক্স, উপরে থাকে হাইফা, ঠিক আছে। এরপরে শৈবাল স্তর, রাইট, এরপর হচ্ছে শৈবাল স্তরকে বলা হয় গনিডিয়াল স্তর। কই এই যে শৈবাল স্তরকে বলা হয় ইচ্ছা মতো গোল দাও, গনিডিয়াল স্তর, এখানে শুধুমাত্র শৈবাল থাকে। আচ্ছা এরপর দেখতে পাচ্ছ মেডুলা থেকে তোমার তেমন পড়াশোনা নাই। চলে আসবার নিম্ন কর্টেক্সে এককোষী রাইজাইন থাকে, এগুলা মূলের মতো, মানে রাইজয়েডের মতো। কি থাকে? এককোষী রাইজাইন থাকে। 3টা পড়াইছি আমি তোমাকে, 4টা পড়া মূলত। ছত্রাক স্তর বলতে কিছু নাই। ঊর্ধ্ব কর্টেক্সে হাইফা থাকে। শৈবাল স্তরের মধ্যে সব শৈবাল এবং গনিডিয়াল স্তর বলা হয়। নিম্ন কর্টেক্সে এককোষী রাইজাইন থাকে। 4টা পড়াইছি ছত্রাকের লাইকেনের গঠন থেকে। ছত্রাক স্তর বলতে কিছু নাই। ঊর্ধ্ব কর্টেক্সে হাইফা থাকে, হাইফা আসলে ছত্রাকের অংশ। তারপর হচ্ছে কি বললাম যে শৈবাল স্তরকে গনিডিয়াল স্তর বলা হয়। নিম্ন কর্টেক্সে এককোষী রাইজাইন থাকে, মূলের মতো বা রাইজয়েডের মতো, ঠিক আছে। ওকে আচ্ছা ঠিক আছে, চলো আমরা হচ্ছে নেক্সট টপিকে যাচ্ছি। লাইকেনের জনন টপিকটা খেয়াল করো, ঠিক আছে। লাইকেনের জনন টপিকটা খেয়াল করো।
এখানে দেখবা অনেক কথা লিখে রাখছে, তাই না? লাইকেনের জননের মধ্যে দেখবা অনেক কথা লিখে রাখছে, তুমি এত কিছু পড়বা না, এত কিছু পড়বা না। আমি জাস্ট 2-3টা লাইন তোমাকে মার্ক করে দিব, এই 2টা লাইন তুমি মুখস্থ রাখবে, এইগুলো থেকে কমন আসবে ইনশাল্লাহ। থ্যালাসের খণ্ডায়ন এবং ক্রমাগত মৃত্যু ও পচনের ফলে অঙ্গজ জনন ঘটে, এই একটা পড়া। অঙ্গজ জনন কিভাবে ঘটে? নেক্সট, সোরেডিয়া এবং ইসিডিয়া এই 2টা স্পোরের মাধ্যমে অযৌন জনন ঘটে। তাহলে অঙ্গজ জনন হয় 2টা মাধ্যমে, খণ্ডায়ন এবং পচন। অযৌন জনন বা স্পোরের মাধ্যমে 2টা, সোরিডিয়া এবং ইসিডিয়া। ঠিক আছে, গেল। এখন হচ্ছে শেষ, এখান থেকে পড়া শেষ। এখন এখানে আসবা, যৌন জননে যখন যাবা দেখবা 2টা অঙ্গের নাম আছে। পুং জননাঙ্গকে স্পার্মাগোনিয়াম বলে, স্ত্রী জননাঙ্গকে কার্পাগোনিয়াম বলে। শুধু এটা না, ছত্রাকেও দেখবা পুং জননাঙ্গের একটা স্পেশাল নাম আছে অ্যান্থেরিডিয়াম, স্ত্রী জননাঙ্গের একটা নাম আছে। কথা বুঝতে পারছো কিনা? তো ওই নামগুলা ভিন্ন ভিন্ন, কিন্তু ছত্রাকের সাথে কিন্তু এখানে মিলবে না, এইগুলা পরীক্ষা আসে। ঠিক আছে, কথা বুঝতে পারছো কিনা? অ্যান্থেরিডিয়াম কোন জায়গায়, কার্পোগোনিয়াম কোন জায়গায়, স্পার্মোগোনিয়াম কোন জায়গায়, এগুলো তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তো কিন্তু মনে রাখবা এই যে স্পার্ম বা শুক্রাণু তো পুরুষ থেকে আসে, তাহলে পুং জননাঙ্গ হচ্ছে স্পার্ম বা স্পার্মোগোনিয়াম। ঠিক আছে, আর স্ত্রী জননাঙ্গ তাহলে কার্পোগোনিয়াম, এভাবে মনে রাখতে হবে। আচ্ছা, লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব, এখানে অনেক কথা লিখছে, বইয়ের পড়াগুলা পড়লে মনে থাকবে না, এই জন্য আমরা একটা ছক করব। এই যে অনেক কথা লিখছেন এখানে, মৌরজ ক্রমাগমন, মানুষের খাদ্য, পশুর খাদ্য, অ্যান্টিবায়োটিক খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্টিবায়োটিক, টিউমার ক্যান্সার রোগে, হৃদরোগে, বিভিন্ন রোগে, উদ্ভিদ রোগ নিরাময়ে, লিটমাস পেপারে, সুগন্ধি প্রসাধনী, বই অনেক কথা লিখছে না? রং ও ট্যানিন উৎপাদন, উত্তেজক পদার্থ তৈরিতে, তারপরে আবার অপকারী দিক আছে। আমরা এই পড়াগুলোকে একটা ছকে আন্ডারে নিয়ে আসতে চাই। ঠিক আছে, তো সবাই আমার সাথে সাথে ছক করো, সবাই আমার সাথে সাথে এই ছকটা রেডি করো। লাইকেন মানে অর্থনৈতিক গুরুত্বগুলা, অর্থনৈতিক, এই ছক করো, তোমরা ঝগড়া করো না। অর্থনৈতিক গুরুত্ব, আর এখানে হচ্ছে লাইকেনের নাম। ঠিক আছে, এখানে হচ্ছে লাইকেনের নাম। দেখো, 1 নাম্বার যেটা আমরা অনেকগুলো লিস্ট পাইছি না, এগুলো সাজাবো এখন। 1 নাম্বার, মরুচ ক্রমাগমন, যাকে আমরা বলতেছি পোডোজেনেসিস। ঠিক আছে, ঠিক আছে, মরুচ ক্রমাগমন, এই সবাই লিখো, বাচ্চারা কথা বলে না। মরুচ ক্রমাগমন গুরুত্বপূর্ণ টপিক পড়াচ্ছি, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ। যাকে আমরা বলতেছি পোডোজেনেসিস, পোডোজেনেসিস প্রক্রিয়ায় এই মরুচ ক্রমাগমন মানে কি? মানে মরুভূমিতে লাইকেন গুলা জন্মায়, এরপর আস্তে আস্তে সেখানে মাটি হয়, উর্বর হয়। ঠিক আছে, এটা হচ্ছে ক্রাস্টোস লাইকেন। কি নাম? ওই যে ক্রাস্টোস, যেটা ক্রাস্টোস লাইকেন। ঠিক আছে, একটা গেল। এরপর হচ্ছে 2 নাম্বার। এই তোমরা নোট করতেছো নাকি এখনো গল্প করতেছো? এই কমেন্ট করো না, নোট করো। 2 নাম্বার হচ্ছে মানুষের খাদ্য হিসেবে, খুবই গুরুত্বপূর্ণ। মানুষের খাদ্য হিসেবে ছত্রাকের নাম আসছিল, লাইকেনের নামও চলে আসতে পারে। মানুষের খাদ্য কোনগুলা? চেট্রারিয়া আইসল্যান্ডিকা বা আইল্যান্ডিকা, যাই বলো। টেকনিক দিয়ে দিব লাস্টে, এখন জাস্ট নোট করো, লাস্টে টেকনিক দিব। হ্যাঁ, কেন মনে রাখবা সেটা বলে দিব। এখান থেকে কার্বোহাইড্রেট পাওয়া যায়। কি পাওয়া যায়? কার্বোহাইড্রেট। এখান থেকে কার্বোহাইড্রেট পাবা, কার্বোহাইড্রেট। ওকে, 3 নাম্বার পশুর খাদ্য। 3 নাম্বার হচ্ছে পশুর খাদ্য। ঠিক আছে, পশুর খাদ্য হিসেবে কোনগুলা কাজ করে? পশুর খাদ্য হিসেবে কোনগুলা? রেইনডিয়ার মস, ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরিনা। ঠিক আছে, রেইনডিয়ার মস, নাম হচ্ছে রেইনডিয়ার মস। ওকে, রেইনডিয়ার মস, এটার বৈজ্ঞানিক নামটাও জেনে রাখলে ভালো, ক্ল্যাডোনিয়া র্যাঙ্গিফেরিনা। ক্ল্যাডোনিয়া
রেঙ্গি ফেরিনা। ঠিক আছে, দেখে দেখে লিখবা, মুখস্থ রাখার দরকার নেই। আচ্ছা, 3 নাম্বারটা গেল। এরপরে দেখো 4 নাম্বারে আসো। ঠিক আছে, 4 নাম্বারে আসো। কি কি পড়ছি আমরা? মরুচ ক্রমাগমন, মানুষের খাদ্য, পশুর খাদ্য। 4 নাম্বার হচ্ছে টিউমার প্রতিরোধী। ঠিক আছে, টিউমার প্রতিরোধী। টিউমার প্রতিরোধী যেটা, নামের মধ্যে তুমি লাইকেন কথাটা পাবা, লাইকেনিন এবং আইসোলাইকেনিন। ঠিক আছে, নামের মধ্যে লাইকেনিন কথাটা পাবা আর কি, লাইকেনিন প্লাস হচ্ছে আইসোলাইকেনিন। ইজি না? নাম ইজি না? টিউমারের ক্ষেত্রে লাইকেনের নাম পেয়ে যাচ্ছি। আচ্ছা, টিউমার শেষ হইলে এরপর হচ্ছে আমরা চিকিৎসা ক্ষেত্রের বিষয়গুলো দেখব। ঠিক আছে, যেমন অ্যানজাইনা, যে হৃদরোগ। ঠিক আছে, এই লেখা বলে বোঝা যায় না রে, আমি তো সব বলতেছি রে ভাই। ক্রাস্টোস, চেত্রারিয়া আইসল্যান্ডিকা, রেইনডিয়ার মস, লাইকেন, মুখে তো সব বলতেছি, যে শুনে শুনে লেখো না। আচ্ছা, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে অ্যানজাইনা। অ্যানজাইনা নামক হৃদরোগে, অ্যানজাইনা নামক, বড় লেখা দিলে তো এই ছকের মধ্যে জায়গা নিবে না, ছোট ছোট করে লিখতেছি, বুঝে না। আচ্ছা, অ্যানজাইনা নামক হৃদরোগে, ঠিক আছে, রোকেলা মন্টাইগনি থেকে এরিথ্রিন পাওয়া যায়। রোকেলা মন্টাগনি থেকে কি পাওয়া যায়? এরিথ্রিন পাওয়া যায়। আমি কিন্তু মনে রাখার ট্রিক দিব ক্লাসের শেষে, লেখা শেষে মনে রাখার ট্রিক দিব, আমার সাথে সাথে লিখে ফেলো। কেমনে মনে রাখবা সেটা বলে দিব। 6 নাম্বার। ঠিক আছে, 5 নাম্বার গেল, হৃদরোগ গেল, অ্যানজাইনা গেল। এখন হচ্ছে জলাতঙ্ক। ঠিক আছে, জলাতঙ্ক। জলাতঙ্ক হচ্ছে পেল্টিগেরা। পেল্টিগেরা জলাতঙ্ক হচ্ছে, আচ্ছা, জলাতঙ্ক হচ্ছে পেল্টিগেরা। আচ্ছা, 7 নাম্বার। ঠিক আছে, 7 নাম্বার হচ্ছে হুপিং কফ, ক্ল্যাডোনিয়া। ঠিক আছে, হুপিং কফ, ক্ল্যাডোনিয়া। হ্যাঁ, ডাক্তারি লেখা, কিছু করার নাই রে, কষ্ট করে লেখ। হুপিং কফ, ক্ল্যাডোনিয়া, ক্ল্যাডোনিয়া। এতবার বলতেছি তাও যদি না বুঝে রে। আচ্ছা, হুপিং কফ কি? ক্ল্যাডোনিয়া। ওকে, 8 নাম্বার। হুপিং কফের পরে কি? যক্ষার ওষুধ। ঠিক আছে, যক্ষা, একটা গান আছে না, যক্ষা ভালো হয়, ছোটবেলা খালি শুনতাম। যক্ষার ওষুধ, যক্ষার ওষুধ চেত্রারিয়া আইসল্যান্ডিকা, ওই যে উপরে পাইছিলাম যে চেত্রারিয়া। ঠিক আছে, চেত্রারিয়া আইসল্যান্ডিকা। ঠিক আছে, যক্ষার ওষুধ। 8টায় গেল। 9 নাম্বার হচ্ছে চর্মরোগ, তারপর হচ্ছে অ্যালার্জি, হাঁপানি, এগুলোর ক্ষেত্রে এভারনিয়া আর উসনিয়া। এই লেখা বলে বুঝতেছে না। মরুচ ক্রমাগমন, মানুষের খাদ্য, পশুর খাদ্য, টিউমার, অ্যানজাইনা, জলাতঙ্ক, হুপিং কফ, যক্ষার ওষুধ। কি সুন্দর করে লিখতাছি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট। এখানে লাস্ট 9টা, পরে আবার আরেক জায়গায় লিখতে হবে। আচ্ছা, 9 নাম্বার হচ্ছে হাঁপানি। ঠিক আছে, হাঁপানি, অ্যালার্জি, হাঁপানি, তারপর হচ্ছে অ্যালার্জি, চর্মরোগ। বইয়ের পড়াগুলাই সাজায় দিচ্ছি, বুঝছো? এমনি পড়লে মনে থাকবে। এভারনিয়া আর হচ্ছে উসনিয়া। এভারনিয়া, উসনিয়া। ঠিক আছে, চাইলে কিন্তু বই দাগায় দিয়ে দিতে পারতাম, কিন্তু সাজায় দিচ্ছি তোমাদের পড়ার সুবিধা হওয়ার জন্য। ওকে ওকে, তাহলে আমরা নেক্সট হচ্ছে দেখবো অ্যান্টিবায়োটিকের জন্য। ঠিক আছে, আমি জাস্ট লিখে দিই, তোমরা ছক চার্ট করে নিবা, আমি প্লাস দিয়ে এখানে লিখে দিচ্ছি। 10 নাম্বার তোমরা ছকের মধ্যে বসাবা। নেক্রেনিধন, নেক্রেনিধন মানে নেক্রে তাড়ানোর জন্য। তোমরা কিন্তু ছকে লিখবা, আমি লিখে দিচ্ছি, তোমরা ছকে লিখবা। নেক্রেনিধনের ক্ষেত্রে লেথারিয়া ভালপিনা, জাস্ট লেথারিয়া
লেথানিয়া নামটা মনে রাখলে হবে, লেথানিয়া নামটা মনে রাখতে হবে, লেথারিয়া নামটা মনে রাখলে হবে। ঠিক আছে, নেক্রে নিধন। এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে কোনটা? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক হিসেবে মূলত ওই যে আমরা এটাকে উসনিয়া বললাম না, তো উসনিক অ্যাসিড। ঠিক আছে, উসনিক অ্যাসিড গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর মূলত কাজ করে এটা, উসনিক অ্যাসিড। ঠিক আছে, উসনিয়া যে লাইকেনটা পড়লাম ওইটা। লিটমাস পেপার প্রস্তুতিতে, ঠিক আছে, লিটমাস পেপার প্রস্তুতি, লিটমাস পেপার তো সবাই চিনো, অ্যাসিড ক্ষারের যে কালার পরিবর্তন হয়, লিটমাস পেপার, রোকেল্লা মন্টাগনি, এটাকে পড়ছিলাম, রোকেল্লা হচ্ছে মন্টাগনি। ওকে, আরেকটা আছে হচ্ছে আমাদের রেসালিয়া, এটা তেমন গুরুত্বপূর্ণ না, তাও লিখে রাখো, দুইটাই একসাথে মনে থাকবে, কাছাকাছি নাম। ঠিক আছে, জন্ডিস নিরাময়ে, জন্ডিস নিরাময়ে, আমি সবগুলা টেকনিক দিয়ে দিব, টেনশন কিছু নাই, জাস্ট নোট করো এখন। জন্ডিস নিরাময় হচ্ছে জ্যান্থোরিয়া, জ্যান্থোরিয়া। ঠিক আছে, লাস্ট এখান থেকে 14 নাম্বার, রং ও টেনিন উৎপাদনে। ঠিক আছে, লাস্ট রং ও টেনিন উৎপাদনে, রং ও টেনিন, এই যে এটা রকেল্লা, যেটা রকেল্লা মন্টাগনি। ঠিক আছে, এই হচ্ছে নোট করবা, তোমাদের নোট করার জিনিস। আমি এখন টেকনিক দিয়ে দিই যে কেমনে মনে রাখবা, এখান থেকে শুরু করি, ওই পেজে আবার যাবো, সমস্যা নেই। খেয়াল করো কেমনে মনে রাখবা। মরুচ ক্রমাগমন, ক্রাস্টোস, এটা নিয়ে সমস্যা নেই। মানুষের খাদ্য যেটা, এটা কেমনে মনে রাখবা, এই যে রিয়া হচ্ছে মানুষের নাম, যে নামের মধ্যে যদি মানুষের নাম থাকে সেটা কি মানুষের খাদ্য। ঠিক আছে, আর এই যে পশুর খাদ্যের মধ্যে দেখবে ডিয়ার, ডিয়ার, ডিয়ার মানে কি? হরিণ, রেইনডিয়ার মস। ঠিক আছে, হরিণ। টিউমার যে প্রতিরোধী, নামের মধ্যে লাইকেন কথাটা থাকবে, লাইকেন, আইসো লাইকেন, লাইকেন কথাটা থাকবে নামের মধ্যে। অ্যানজাইনা হচ্ছে হৃদরোগ, হৃদ মানে হচ্ছে মন, হৃদয় মানে হচ্ছে মন, তাহলে এর ওষুধের মধ্যে দেখো মন কথাটা আছে, মন্টাগনি। অ্যানজাইনা হচ্ছে হৃদরোগ, অ্যানজাইনা হচ্ছে হৃদরোগ, হৃদ মানে হচ্ছে মন, হৃদ মানে হচ্ছে মন, তাহলে হচ্ছে মন্টাগনি নামটা থাকবে। জল পেলো, জল পেলো, তাহলে জলাতঙ্ক, পেল্টিগেরা। হুপিং কফ, কতে কফ, কতে ক্ল্যাডোনিয়া, কতে কফ, ক্লতে হচ্ছে ক্ল্যাডোনিয়া। ঠিক আছে, রিয়ার যক্ষা হইছে, রিয়ার যক্ষা হইছে, তাহলে চিত্রারিয়া যক্ষার ওষুধ। ঠিক আছে, হাঁপানি, অ্যালার্জিক একটু কষ্ট মনে রাখবা, এভারনিয়া, উসনিয়া। আচ্ছা, এখানে দেখো নেক্রে, নেক্রে যেটা, এই নে, নের সাথে লে কে রিলেট করবা, নে লে, নে লে, নেক্রে লেথারিয়া, দুনতান নয় একার, লয় একার, নে লে, নে লে, নেক্রে লেথারিয়া। ওকে, অ্যান্টিবায়োটিক উসনিক অ্যাসিড মুখস্থ রাখবা। তারপর হচ্ছে জন্ডিস, দেখো জন্ডিস, জ্যান্থো, জ জ, জন্ডিস জ্যান্থো, জ জ, বুঝছো কিনা, কেন মনে রাখবা। আর মানুষের মনের মধ্যে রং লাগে, তাই না? মানুষের মনের মধ্যে কি রং লাগে না? তাহলে মনটাগনি, রং লাগছে। রং এবং টেনিনের ক্ষেত্রে, রং এবং টেনিনের ক্ষেত্রে কি মনটাগনি। মানুষের মনে কি লাগছে? রং লাগছে, মানুষের মনে হচ্ছে রং লাগছে, এভাবে মনে রাখবা। এই তো পড়া, ঠিক আছে, এইগুলা পড়লেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। অপকারী দিক থেকে এই বিষাক্ত লাইকেনের জাতটা জেনে রাখবা, লেথারিয়া যেটা, যেটা খাইলে আসলে ভুল, খাওয়া ঠিক না, খাওয়াটা ভুল, সেটাই হচ্ছে বিষাক্ত। বিষাক্তটা খাওয়াটা ভুল, এই যে ভুলারিয়া, ঠিক আছে, ভুল নামটা পাবা। ঠিক আছে, এখানে কিছু লাইকেনের বিশেষ নাম আছে, আইসল্যান্ড মস, চিট্টারিয়া আইসল্যান্ডিকা, স্টোন মাশরুম, স্টোন ছোট পাথর, নামের মধ্যে মিনি কথাটা থাকবে, রক ফ্লাওয়ার,
পারমিলিয়া, এটা মুখস্থ রাখবা, রেইনডিয়ার, ক্ল্যাডোনিয়া, র্যাঙ্গিফেরা। ঠিক আছে, রেইনডিয়ার, র্যাঙ্গি, রেইন, র্যাঙ্গি, রেইন, র্যাঙ্গি। ঠিক আছে, রেন, রেন। বুঝছো কিনা কোন জায়গায় মিল করছি? এগুলো হচ্ছে বিভিন্ন লাইকেনের বিশেষ নাম, আসতে পারে পরীক্ষায়। এটা হচ্ছে লাইকেন পরিবেশ দূষণের নির্দেশক, মানে লাইকেন বাতাস বা বৃষ্টি থেকে অতি দ্রুত তার প্রয়োজনীয় বস্তুগুলো সংগ্রহ করতে পারে। একইভাবে সালফার ডাইঅক্সাইড, হেভি মেটাল, বিভিন্ন দূষিত পদার্থগুলো কিন্তু সে শোষণ করতে পারে। এসব দূষিত বস্তু শোষণের ফলে এদের মৃত্যু হয়, তাই বলা হয় যে লাইকেন হচ্ছে পরিবেশ দূষণের প্রতি খুবই সেন্সিটিভ, মানে সহ্য করতে পারে না। বুঝতে পারছো? যেসব অঞ্চলে পরিবেশ দূষণ হবে সেই সব অঞ্চলে তুমি লাইকেনটা কম পাবা। লাইকেনের পরিবেশীয় গুরুত্ব, পাথর থেকে মাটি তৈরি করতে পারে, মরুচ ক্রমাগমন মানে মরুভূমিতে সে উর্বর মাটি তৈরি করতে পারে, এগুলো তার হচ্ছে বৈশিষ্ট্য। নাইট্রোজেন সংবোধন করতে পারবে, মাটির পানি ধারণ ক্ষমতা সে বৃদ্ধি করতে পারে লাইকেন। এছাড়াও সে বিভিন্ন গাছের বাকলে, পাথরের গায়ে জন্মানোর মাধ্যমে সেটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করে। ঠিক আছে, এগুলো হচ্ছে এর মানে কি বলে পরিবেশীয় গুরুত্ব তুমি বলতে পারো। এই হচ্ছে আমাদের শৈবাল এবং লাইকেনের পড়া। অবশ্যই দাগানো লাইনগুলো পড়ার পর অনুশীলনী সলভ করে ফেলবা এবং এক্সাম দিয়ে ফেলবা। ঠিক আছে, এই তো আমাদের পড়া আজকে। নেক্সট ক্লাসে আমরা ছত্রাক টপিকটা নিয়ে আসবো এবং এই অধ্যায় সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। আশা করি ক্লাসটা বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে জানাবা এবং ভর্তির প্রসেস কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ থেকে জানতে পারবা বা আমাদের ইনবক্সে নক করতে পারো। প্রথম এক সপ্তাহের ক্লাস ফ্রিতে চলতেছে, সামনে কিন্তু আমাদের পেইড কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। ওকে, আসসালামু আলাইকুম।